হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আজকে আমরা পড়বো গ্র্যাভিটেশন নিয়ে। গ্র্যাভিটেশন মানে কি এটা তোমরা মোটামুটি সবাই জানো যে গ্র্যাভিটেশন মানে কি। গ্র্যাভিটেশন মানে হচ্ছে একটি আকর্ষণ বল। হ্যাঁ, এটা কিন্তু একদম কারেক্ট, কারণ পরীক্ষার সময় এটা দিয়েই প্রশ্ন পড়ে। গ্র্যাভিটেশন হলো একটি আকর্ষণ বল, একটি বিকর্ষণ বল এবং অন্যান্য অপশানগুলোও থাকে। তো বেশিরভাগ স্টুডেন্ট সেখানে কিন্তু গুলিয়ে ফেলো। গ্র্যাভিটেশন কিন্তু কেবলমাত্র আকর্ষণ বল, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী হয়তো চন্দ্রকে আকর্ষণ করছে, হয়তো না, আকর্ষণই করে। সূর্য অন্য গ্রহকেও আকর্ষণ করছে, ইনফ্যাক্ট সূর্যের আকর্ষণ চন্দ্রের উপরেও কাজ করছে। ঠিক আছে, তো এই যে পৃথিবীতে অবস্থানকারী যে কোনো দুটো বস্তু এবং পৃথিবীর বাইরে অবস্থানকারী যে কোনো দুটো বস্তু, তাদের মধ্যেকার যে আকর্ষণ বল, ঠিক আছে, মহাজাগতিক হতে পারে বা পার্থিব হতে পারে, সেলেস্টিয়াল বডি হতে পারে বা আর্থলি বডি হতে পারে। অর্থাৎ পৃথিবীর মধ্যে দুটো বস্তু আছে, তাদের মধ্যেকার আকর্ষণ বলও হতে পারে, বা পৃথিবী এবং সূর্য এরকম বড় বড় দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হতে পারে। এই আকর্ষণ বল, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর ওপর সূর্যের দ্বারা তৈরি হওয়া আকর্ষণ বল আর সূর্যের ওপর পৃথিবী দ্বারা তৈরি হওয়া আকর্ষণ বল, এই বলকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। ঠিক আছে, কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। এই বল বা এই ফোর্সের আইডিয়া প্রথম নিউটন একটি সূত্রের মাধ্যমে দিয়েছিলেন। উনি বলেন যে পৃথিবীতে অবস্থানকারী এবং পৃথিবীর বাইরে অবস্থানকারী অর্থাৎ মহাবিশ্বের যে কোনো একটি বস্তু অপর আরেকটি বস্তুকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের যা পরিমাণ, সেটা উনি ওনার সূত্রে লেখেন যে যে দুটো বস্তুর মধ্যে এই আকর্ষণ আকর্ষণ খেলা চলছে, তাদের ভরের গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। পয়েন্ট টু বি নোটেড, বলেছি আমি যে ওই দুটো বস্তুর যা ভর, তাদের গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের মধ্যেকার যে দূরত্ব, তার বর্গ করবে এবং সেই বর্গের ব্যস্তানুপাতিক হবে এই বলের পরিমাণ। এবং এর থেকে এই ফোর্সের একটা নিউমেরিক্যাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করানো যায়। এফ ইকুয়াল টু দেওয়া হয়, আচ্ছা ইকুয়াল টু আমরা পরে দিচ্ছি, এফ সমানুপাতিক দেওয়া হয়, দিয়ে বলা হয় M1 M2। M1 হলো পৃথিবীর ভর, ধরে নাও এখানে যে চিত্রটা এঁকেছি, আর M2 হলো সূর্যের ভর। তো M1 ইন্টু M2 বাই তোমাদের ধরে নেওয়া হয় কি আর স্কোয়ার। আর হচ্ছে কি এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে আমরা কি বলছি? আমরা বলছি আর। তো এই যে পুরো সূত্রটা তুমি পড়লে এবং তার নিউমেরিক্যাল ফর্ম এখানে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু তোমাদের পরীক্ষার সময় কাজে লাগে। আর এই সূত্রটা থেকে আমরা জি বার করতে পারি। জি মানে বড় হাতের জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবকের যে তোমাদের ভ্যালু দ্বারা সেটা বার করা যায়। ঠিক আছে, দেখো সূত্র দিয়েছিলেন নিউটন, কিন্তু জি এর যে ভ্যালু, যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুমি তুলে দাও, সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে তুমি দেখতে পাবে যে একটা ইকুয়াল টু লাগছে এখানে, এবং ইকুয়াল টু দিলেই একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে, আনুপাতিক একটা ধ্রুবক চলে আসে। সেই ধ্রুবককে এখানে জি বলা হয়, বাকি সব সেম থাকে। তাহলে এফ ইকুয়াল টু দিলে হয়ে যাবে জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। এই যে পুরো ফর্মুলাটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের আজকের আলোচ্য বিষয়, সব জিনিস এর ওপরে আসবে। ঠিক আছে, আজকে মূলত আমরা এই ফর্মুলার চারপাশে ঘোরাঘুরি করব, এই ফর্মুলা থেকে খুব একটা বাইরে বেরোবো না। এটা গেল এক নম্বর কথা। নেক্সট, এই ফর্মুলা দিয়ে কিন্তু পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ হয়, ঠিক আছে, পৃথিবীর যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, সেইটা আমরা কিন্তু বার করতে পারি। তো প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের বললাম, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কিন্তু একটা আকর্ষণ বল, নট বিকর্ষণ বল, অর্থাৎ এটা কেবলমাত্র আকর্ষণই করবে। নেক্সট যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে দুটো ভর আমি বললাম, এই ভরকে হতে হবে পয়েন্ট মাস। পয়েন্ট মাস মানে বিন্দুর মতো কোনো মাস। সেই মাসটা যে বিন্দুই হবে তা কিন্তু নয়। তুমি যখন পৃথিবীতে দাঁড়িয়ে সূর্যকে দেখো, তখন দেখবে সূর্যকে একদম ছোট লাগে। তুমি যদি পৃথিবীতে দাঁড়িয়ে শনি গ্রহকে দেখো, দেখবে খুব ছোট লাগে। তুমি যদি পৃথিবীতে দাঁড়িয়ে প্লুটোকে দেখো টেলিস্কোপের সাহায্যে, দেখবে খুব ছোট লাগবে। কিন্তু প্লুটো অত ছোট নয়, প্লুটোকে দেখতে ছোট লাগে, দেখতে বিন্দুর মতো লাগে। অর্থাৎ দুটো ভর আছে এবং তাদের মধ্যেকার দূরত্ব এত বেশি যে একটাতে দাঁড়িয়ে আমরা যদি অপরটাকে দেখি, তাহলে সেটাকে দেখতে বিন্দু সম লাগে বা পয়েন্টের মতো লাগে। তো
তো পয়েন্ট মাসের ক্ষেত্রেই কিন্তু এই বল কার্যকরী হয়, যখন দুটো ভর বিশাল বিশাল, খুব ছোট ছোট নয়, বিশাল বিশাল, এবং তাদের মধ্যে ব্যাপক দূরত্ব আছে, যার ফলে একটাতে দাঁড়ালে অপরটাকে বিন্দু সম লাগছে। এইরকম ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে থিওরি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা ফিল করা যায়, বোঝা যায়, বোধগম্য হয়। তার মানে এটা নয় যে তুমি এবং তোমার হাতে যে পেন আছে তার মধ্যেই আকর্ষণ বল কাজ করছে না, তুমি তোমার সামনে একটা আলমারি আছে তাদের মধ্যেই আকর্ষণ বল কাজ করছে না, তোমার বাড়িতে আলমারি এবং টিভি আছে, এই টিভি আর আলমারির মধ্যে আকর্ষণ বল কাজ করছে না, কাজ করছে, কিন্তু এদেরকে আবার আর একটা আকর্ষণ বলের সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, যার ফলে এরা নিজের জায়গায় স্টপড আছে, থেমে আছে, কারণ পৃথিবী এদেরকে টেনে রেখেছে। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর ভর এত বেশি যে এদের দুজনের আকর্ষণ বল এখানে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। ঠিক আছে, এবং পৃথিবীর আকর্ষণ বলটাই বড় হয়ে যায়, কিন্তু পৃথিবীর ভর মারাত্মক বেশি। ঠিক আছে, পৃথিবীর ভর এত বেশি, টিভির ভর আর তুমি আলমারির ভর চিন্তা করো আর পৃথিবীর ভর চিন্তা করো, মানে ধর্তব্যের মধ্যেই আসবে না, সেটা মানে পয়েন্ট সামথিং দিয়ে কত পয়েন্ট হবে তার কে জানে, মানে কত শূন্য হবে তারপরে কে জানে। সুতরাং পৃথিবী এদেরকে টেনে রেখেছে, সেই জন্য কি হচ্ছে, এদের মধ্যেকার যে আকর্ষণ বল সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেটা বাতিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দুটো বস্তুর মধ্যে ডেফিনেটলি এক্সিস্ট করে, কিন্তু বোঝা যায় কখন, যখন তাদের ভর এরকম গ্রহ নক্ষত্রের মতো বিশাল বিশাল হয়, তখনই কিন্তু এই বলের পরিমাণ বোঝা যায়, কারণ তখনই এই বলের মাত্রাকে অনুভব করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের পরের স্লাইড। দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদের বলে দেবো যেটা আমি আগের স্লাইডে বলতে ভুলে গেছি। এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এইটা হচ্ছে আমাদের চাঁদের কেন্দ্র। সাপোজ ধরো, তো পৃথিবী এবং চাঁদের মধ্যে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্র পর্যন্ত আমি যদি একটা দাগ টানি, তাহলে এই দুই কেন্দ্র জয়েন হবে, পৃথিবীর কেন্দ্রের সঙ্গে চাঁদের কেন্দ্র জয়েন হয়ে যাচ্ছে। তো মনে রাখবে এখানে যে ফোর্স কাজ করবে, যে এফ কাজ করবে, সেই এফ কিন্তু এই দুই কেন্দ্র জয়েনকারী বা যুক্তকারী যে রেখা, সেই রেখা বরাবর কাজ করবে। অর্থাৎ পৃথিবীর যেখান থেকে খুশি চাঁদকে আকর্ষণ করবে এমন না, বা চাঁদের যে কোনো অংশ পৃথিবীর দ্বারা আকৃষ্ট হবে এমন না, চাঁদের যে কেন্দ্র তাকে আকর্ষণ করবে পৃথিবীর কেন্দ্র। অর্থাৎ এই লাইন বরাবর কিন্তু ফোর্সটা কাজ করে। এই জন্য এই বলটাকে, যে বলটা একটু আগে বললাম, এই বলটাকে বলা হয় কেন্দ্রীয় বল। কি বলা হয়, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বলও বলা হয়। তো এই জন্য ছোটো ছোটো পয়েন্টগুলোকে মনে রাখবে, পরীক্ষার সময় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আমি স্লাইডটাকে একটু স্লাইড চেঞ্জ করব, একটু চেঞ্জ করে নেবো, নিয়ে তোমাদের অভিকর্ষজ ত্বরণটা কী এবং কীভাবে এই ফর্মুলা দিয়ে বার করা যায় সেটা দেখাবো। চলো দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র সাপোজ ধরো, আর এই হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ সাপোজ ধরো। ঠিক আছে, এই লোকটা পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা একটা কাজ করছি, পৃথিবীর ভরকে আমরা বড় হাতের এম ধরে নিচ্ছি, আর এই লোকটার ভরকে আমরা ছোটো হাতের এম ধরে নিচ্ছি, কারণ লোকটা এই পৃথিবীর সাপেক্ষে খুবই ছোট, আর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাকে আমরা বড় হাতের আর ধরে নিচ্ছি। তো আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা পৃথিবী কোন বল দ্বারা এই লোকটাকে আকর্ষণ করছে বা এই ব্যক্তিকে আকর্ষণ করছে সেটা আমরা নির্ণয় করব, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ফোর্স ইকুয়াল টু আমাদের কি হবে, বড় হাতের জি, ঠিক আছে, ইন্টু পৃথিবীর ভর ইন্টু লোকটার ভর বাই পৃথিবীর যে রেডিয়াস তার স্কোয়ার হয়ে যাবে। একটু আগে আমরা এটা নির্বাচন করে তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, আবার আমরা জানি যে ওজন বলে একটা জিনিস আমরা ফিজিক্সে পড়েছি, সেটা সমান সমান আমরা কী জানি, সেটাও এক প্রকারের ফোর্স, সেটাও এক প্রকারের ফোর্স, আর সেটা সমান সমান আমরা কী জানি, যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো এই ফোর্স, যে বল দ্বারা পৃথিবী এই ব্যক্তিকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেই ফোর্সের মান আমরা যদি এই টার্মে লিখি তাহলে এরকম হচ্ছে, আর যদি ওজন দিয়ে লিখি তাহলে এইটা হচ্ছে। তার মানে দুটোই তো সেম হওয়া উচিত, কারণ ওজনও তো সেই বল যে বল দ্বারা পৃথিবী এই ব্যক্তিকে আকর্ষণ করছে। ঠিক আছে, আর এখানে ফোর্সও তো সেই ফোর্স যেটা এই মাস, মানে এই ব্যক্তি এবং পৃথিবীর মাসের যে কেন্দ্র তাদের মধ্যে অ্যাক্ট করছে বা কাজ করছে। তোমার দুটো তো সেম হওয়া উচিত। তো দুটোকে আমি যদি ইকুয়াল করে দিই, অর্থাৎ এইটা আর এটা দুটোকে যদি ইকুয়াল করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা জি এর ভ্যালু পেয়ে যাব। এই এম কেটে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে আমরা জি, যেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, তার মান পাচ্ছি বড় হাতের জি ইন্টু পৃথিবীর ভর বাই পৃথিবীর যে ব্যাসার্ধ তার হোল স্কয়ার। ঠিক আছে, এইটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করার ফর্মুলা। এখানে তুমি পৃথিবীর যে মাস সেটা বসিয়ে দাও, এবং এখানে তুমি পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেটা বসিয়ে দাও, তুমি ভ্যালু পেয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট পাবে। 9.8টাও কিন্তু অ্যাপ্রক্সিমেট নেওয়া হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি পেয়ে যাবে। এটাকে যদি তুমি নির্ণয় করো তুমি এটা পেয়ে যাবে।
জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এইটা করলে তুমি কি পেয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি পেয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না বলো? ওকে, তো এইভাবে আমরা অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীতে বার করি। মনে রাখবে এই জি আর এই জি এর মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে এই ছোটো হাতের জি, যেটা কিনা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষজ ত্বরণ বলছি, এটা কিন্তু স্থির মান নেই এর কোনো। অর্থাৎ পৃথিবীতে এর মান এক হয়, চাঁদে এর মান আর এক হয়। দেখো পৃথিবীতে এর মান তো দেখতে পেলে 9.8, চাঁদে যদি আমরা বলি, ঠিক আছে, চাঁদে যদি আমরা বলি, চাঁদের ক্ষেত্রে এটা হয় 1.6, এটাও অ্যাপ্রক্সিমেট এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে, চাঁদে। এবং সূর্যে গেলে আলাদা হয়ে যায়, মঙ্গলে গেলে আলাদা হবে, বৃহস্পতিতে গেলে আলাদা হয়ে যাবে। কিন্তু এই যে বড় হাতের জি, একে বলা হয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এর মান তুমি যেখানেই যাও না কেন, পৃথিবীতে থাকুক আর তুমি প্লুটোতে যাও, নেপচুনে যাও, ইউরেনাসে যাও, যেখানে যাও না কেন সেম হবে। বড় হাতের জি এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে ছোটো হাতের জি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট নয়। আর ছোটো হাতের জিকে বড় হাতের জি এর টার্মে এই ফর্মুলা দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এই ব্যাপারগুলো মনে রাখা খুব জরুরি। আর জিনিস দেখো, এই জি এর মান কিসের ওপর নির্ভর করে? দেখো জি এর মান এই লোকটার ভরের ওপর কিন্তু নির্ভর করছে না, কারণ দেখো এই এম কেটে বেরিয়ে যাচ্ছে। এই লোকটার ভরের ওপর কিন্তু এই জি এর মান নির্ভর করে না। এই জি এর মান নির্ভর করে মহাকর্ষীয় ধ্রুবকের ওপর, পৃথিবীর যে ভর তার ওপর, আর পৃথিবীর যে ব্যাসার্ধ তার ওপর। অর্থাৎ যাকে পৃথিবী টানছে সে এতটাই ছোট যে তার মান ক্যান্সেল আউট হয়ে যায়, তার ভর ক্যান্সেল আউট হয়ে যায়। এবং তুমি নিউমেরিক্যালিও দেখতে পাচ্ছ যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাছাড়াও এই লোকটার যে ভর পৃথিবীর ভরের তুলনায় সেটা এত সামান্য যে এটা এমনি ধর্তব্যের মধ্যে আসে না, এবং নিউমেরিক্যালিও ক্যান্সেল আউট হয়ে যায়। সুতরাং আমরা যেটা পাই সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর বাই তোমাদের পৃথিবীর ব্যাসার্ধ হোল স্কোয়ার। এবং এইটা দিয়ে আমরা কিন্তু পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা নির্বাচন করতে পারি। ঠিক আছে, এখান থেকে তোমরা জি এর মাত্রাও বের করতে পারবে, ছোটো হাতে জি এর মাত্রাও বের করা যায়, বড় হাতে জি এর মাত্রাও কিন্তু বের করা যায়। চলো আমরা এই দুটো একটু করে দেখাই কীভাবে এটা বের করা যায়। ওকে, চলো দেখো, ছোটো হাতের জি এটা তো এক প্রকারের ত্বরণ, আমরা এটাকে বলছি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এই অভিকর্ষজ যে ত্বরণ হয়, এই ত্বরণের যে একক হয় সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এখান থেকেই বার করা যায়, মিটার হচ্ছে তোমাদের লেন্থ, ওকে, আর সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে টাইম, তো টাইম স্কোয়ার। এবার আমরা জানি এরকম বাইটাই দিয়ে লেখা যায় না, এটাকে কী লিখতে হয়, এলের মাথায় কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, যখন আমরা এক্স ধরো আমরা লিখছি, এক্সের মাথায় কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, আর টি এর মাথায় 2 আছে, কিন্তু এটা তলায় আছে, ওপরে গেলে এটা কী হয়ে যায়, টি এর মাথায় -2 হয়ে যায়। ঠিক আছে, যেহেতু যেটা তলায় আছে সেটা ওপরে গেলে আমরা মাইনাসে দিই ওটাকে, ওর পাওয়ারে কী চলে আসে, মাইনাস চলে আসে। আর আমরা জানি যে মাসও আমাদের থাকে, এবং মাসটা আগে লেখা উচিত ছিল, তো এটা m0। দেখো m0 মানে কি, এখানে মাস নেই। যখন আমরা ত্বরণের মাত্রা বের করি তখন আমরা দেখতে পাচ্ছি মাস এখানে নেই। তো যদি এটাকে আরেকটু সাজিয়ে লিখি, অ্যাকচুয়ালি এভাবে লেখা হয় না, একটু সাজিয়ে লিখতে হয়। লিখলে আমরা লিখি m0 l1 আর টি হচ্ছে আমাদের -2। ঠিক আছে, টি হচ্ছে আমাদের কি, জাস্ট এ মিনিট, সরি, টি হচ্ছে আমাদের কি -2, এই আমাদের লেখা হয়। অর্থাৎ জি এর যে মাত্রা হবে সেটা এইটা হবে m⁻0 l⁻1 t⁻²। অনেক বইতে দেখবে এম এর মাথায় 0টা লেখাই থাকে না, এল এর মাথায় 1 আর টি এর মাথায় -2 লেখা থাকে। এটা এই কারণেই, কারণ মাস এখানে নেই। এম মানে মাস, মাস মানে ভর, এল মানে লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, টি মানে টাইম। ঠিক আছে, তো যেগুলো আছে সেগুলো কীভাবে আছে সেগুলো লেখা হয়, আর যেটা নেই সেটার মাথায় 0 দিয়ে দেওয়া হয়। অনেক সময় সেটাকে লেখাই হয় না, নর্মালি লিখতে হয়। ঠিক আছে, এবার আমরা যদি বড় হাতের জি এর মাত্রাকে বের করতে চাই, বড় হাতের জি এর মাত্রা, তো আমি আরেকবার ফর্মুলাটা লিখছি, এফ ইকুয়াল টু, আমরা জানি বড় হাতের জি, ঠিক আছে, এম, একটা বড় হাতের এম একটা ছোটো হাতের এম দিয়েছি, আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা যদি জিকে বার করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, জি এর ভ্যালু কী আসছে এখানে দেখো, এফ ইন্টু আর স্কোয়ার, তলায় চলে যাচ্ছে এম, এইটাই আসছে আমাদের জি এর ভ্যালু। এবার দেখো এই যে এফ মানে ফোর্স মানে কি, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, ভর মানে মাস ইন্টু ত্বরণ মানে হচ্ছে এ। তারপর কী আছে আমাদের, আর স্কোয়ার রয়েছে। ঠিক আছে, আর স্কোয়ার, আর নিচে আমাদের কী আছে, পৃথিবীর মাস, বা তুমি যে কোনো অন্য একটা মাস ধরতে পারো, আর একটা ছোটো মাস ধরতে পারো। দেখো এইখানে যে এম বড় হাতের রয়েছে, এই এম মানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কোনো একটা বড় মাস, আর এখানে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কোনো একটা ছোটো মাস। ঠিক আছে, এইটা বোঝানো হচ্ছে। এবার যদি আমরা মাত্রা লিখি, আমরা দেখতে পাচ্ছি এই এম এর জন্য আমাদের একটা বড় হাতের এম বসবে, কারণ মাত্রাতে আমরা ভরটাকে বড় হাতের এম দিয়ে লিখি। সেটা বড় হাতের এমই থাকুক আর ছোটো হাতের এম থাকুক, মাত্রা লেখার সময় আমরা সব বড় হাতের করে দিই। ঠিক আছে, ইন্টু অ্যাক্সেলারেশন কী হবে, দেখো আমি m0টাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ লেখাও যা না লেখাও তাই। এল এর মাথায় 1 আর টি এর মাথায় -2। একটু আগে আমরা ত্বরণের ফর্মুলা বা মাত্রা বার করেছি। ঠিক আছে, টি এর মাথায় আমরা কী লিখছি, -2।
আর এদিকে দেখো এখানে রয়েছে আমাদের আর স্কোয়ার, আর মানে লেন্থের তাহলে স্কোয়ার হয়ে যাবে। বাই আমাদের কী আসছে তলায়, সব বড় হাতের হবে, মাত্রা লেখার সময় সব বড় হাতের হয়, এই আমাদের আসছে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই এম আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কী পাচ্ছি ফাইনালি, দেখো নিচে আমাদের এম আছে, এমের মাথায় কিছু নেই মানে 1 আছে, কিন্তু সেটা নিচে আছে, তো m⁻⁻ আমরা -1 লিখলাম। এই এলের মাথায় স্কোয়ার আছে আর এলের মাথায় 1 আছে, দুটো যোগ হয়ে যায় তো 3 হবে। আর টি এর মাথায় আমাদের দেখতে পাচ্ছি আমরা -2 আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের যে জি এর মাত্রা হচ্ছে এইটা, ঠিক আছে, জি এর মাত্রা হচ্ছে এইটা। আচ্ছা এবার দেখো এখান থেকে জি এর কিন্তু এককও বার করা যায়। দেখো ফোর্সের একক, এই যে ফোর্সের একক কি আমাদের নিউটন, ঠিক আছে। আর মানে হচ্ছে লেন্থ, তাহলে মিটার স্কোয়ার। আর নিচে আছে তোমাদের কেজি স্কোয়ার, কারণ এটাও কেজি এটাও কেজি, তো কেজি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো জি এর যে একক হয় সেটা এইটা হয়, জি এর যে মাত্রা হয় সেটা এইটা হয়। হলো ক্লিয়ার? এবার চলো আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নে আরও যা যা ফ্যাক্ট আছে সেগুলো প্রশ্ন দিয়ে বুঝবো বা আলোচনা করব। চলো। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা তোমাদের 19/9/2018 শিফট 1-এ পড়েছে, সেটা হচ্ছে অবাধে পতন নিচের কোনটিতে সম্ভব। দেখো অবাধে পতন কথার মানে হচ্ছে বাধাহীনভাবে পতন, অর্থাৎ যেখানে কোনো বাধা নেই। বাধা বলতে কি বোঝায়, দেখো বায়ুমণ্ডল কিন্তু এক প্রকারের বাধা, কারণ বায়ু ঘর্ষণজনিত বাধা তৈরি করে, অর্থাৎ ফ্রিকশন। তোমরা জানো যে মহাজাগতিক যে সমস্ত বস্তু, যেমন উল্কা, আমাদের পৃথিবীর যে ভূতল মানে আমরা যেখানে থাকি সেই মাটি পর্যন্ত পৌঁছতে পারে না, এই কারণেই, কারণ ওটা পুরোটাই প্রায় জ্বলে যায় বায়ুমণ্ডলের ঘর্ষণে, ঠিক আছে। সুতরাং বায়ু একটা বড় প্রকারের বাতাস, তো প্রথমটা তো অ্যান্সার হবে না। পরেরটা বাতাস রয়েছে, বায়ুমণ্ডল তো বাতাস দিয়েই তৈরি, তো এটা তো অ্যান্সার হবে না। দেখো বাতাসের থেকেও আরও বেশি ঘন কোনটা, জল, তো সমুদ্র তো জল দিয়ে তৈরি, তো জলে তো ঘর্ষণ আরও বেশি হবে, ঠিক আছে। সো অ্যান্সার আমাদের কোনটা হবে, শূন্য স্থান উইল বি দ্য অ্যান্সার হবে এখানে, ঠিক আছে। ভ্যাকিউম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এখানে ইংরাজি কী হয়, ভ্যাকিউম হয়, ওকে। আচ্ছা, অবাধে পতন ইংরাজি কি, ফ্রি ফল, এই দুটো মনে রাখবে। ফ্রি ফল মানে হচ্ছে অবাধে পতন, ওকে। আর এটা হচ্ছে তোমাদের ভ্যাকিউম। অনেকে ইংলিশ চাও, জাস্ট লিখে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। 2 দাগ বলেছে দুটি ভরের মধ্যে যদি আকর্ষণ বল পূর্বের আকর্ষণ বলের 1/9 গুণ হয়ে যায় তাহলে দূরত্বের কি হবে। দেখো একটু আগেই তোমাদের আমি বলেছি যে ফোর্সের সঙ্গে বলের সঙ্গে আমাদের দূরত্বের যে রিলেশন সেটা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ঠিক আছে, এই তোমাদের হয়, ওকে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমরা যদি দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি আর এস স্কোয়ার যদি এদিকে আনি, মানে আমি কি করছি, আমি আর স্কোয়ারটাকে এদিকে তুলে দিচ্ছি, এদিকে। এটাকে যদি ইকুয়াল টু ধরে নাও তাহলে আমরা কী করতে পারি, আর স্কোয়ারটাকে এদিকে তুলে দিতে পারি, তাহলে এটা কী হয়েছে 1/f হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আমি এখান থেকে আরেকটু করি, আর যদি নেই তাহলে আমি কী করতে পারি, ইকুয়াল টু দিচ্ছি না কারণ এটা অ্যাকচুয়ালি সমানুপাতের চিহ্ন, কারণ আমি এখনও পর্যন্ত এখানে কনস্ট্যান্ট লাগাইনি, তো ইকুয়াল টু দেবো না, এটা হয়ে যাবে তোমাদের √1/f হয়ে যাবে না, ভালো করে বোঝো। আর এর স্কোয়ার উঠে গেলে এটা √ওভার হয়ে যাবে, ওকে। আর এর স্কোয়ার উঠলে এটা √ওভার হয়ে যাবে, ওকে। তো সেই নিয়ম অনুযায়ী যদি আমি এখানে করি, আমি এই নিয়মটাই যদি উপরে ফলাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আর এর রিলেশন কী আসবে, √1/1/9 হয়ে যাবে। কারণ এখন কত আছে, 1/9 হয়ে গেছে, আগে যা ছিল তার 1/9 হয়ে গেছে, ঠিক আছে। তো আর এর যে ভ্যালু এখান থেকে আমরা পাবো, আর এর যে ভ্যালু আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে 1/1/9 মানে √9। তার মানে আর এর যে ভ্যালু আমরা এখান থেকে পাবো সেটা হয়ে যাবে তোমাদের 3, অর্থাৎ আগে যা ছিল আর এখন হয়ে যাবে তার 3 গুণ, ঠিক আছে। আর সমানুপাতিক কী হয়ে যাবে, 3 গুণ, এটা সমানুপাতিক চিহ্ন ধরে যাও। এখন কী হবে, আর 3 গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে 3 গুণ এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এবার যদি কেউ নর্মালি বুঝতে চাও তাহলে ভালো করে বোঝো। আমি তোমাদের একটু আগে কী বলেছিলাম, এটা তো তোমাদের অঙ্কের ভাষায় বললাম, ঠিক আছে, এটা তোমাদের আমি অঙ্কের ভাষায় বললাম, নর্মালি বললাম। এবার ভালো করে বোঝো কী বললাম, এত কিছু করারও দরকার পড়ে না, একটু পরে শর্টকাট দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, আগে কনসেপ্টটা বোঝো। এখানে বলছে যে এইটা তো তোমরা জানো, এটা তো তোমরা সবাই জানো যে এফ সমানুপাতিক 1/r², মানে কি, যত আমার বল বাড়বে তত আমার ডিস্ট্যান্স কমবে। এখন যে আকর্ষণ বল আছে বলছে তার 1/9 হয়ে যাচ্ছে, 1/9 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন যদি আকর্ষণ বল 36 থাকে তার 1/9 মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এখন যদি আকর্ষণ বল 18 থাকে তার 1/9 মানে কত, 2 হয়ে যাবে। এখন যদি আকর্ষণ বল 9 থাকে তার 1/9 মানে কত, 1 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখন যদি 36 থাকে 1/9 মানে 4 হয়ে যাচ্ছে, এখন যদি 18 থাকে 1/9 মানে 2 হয়ে যাচ্ছে, এখন যদি 9 থাকে 1/9 মানে 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার আকর্ষণ বল আগে যা ছিল এখন সেটা কমে যাচ্ছে।
তার মানে এটাও তো হয় আকর্ষণ বল যত কমবে দূরত্ব তত বাড়বে, এটাও তো হয়। বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, আকর্ষণ বল যত কমবে তত এটা বাড়বে, অর্থাৎ একটা কমলে আরেকটা বাড়বে, বা বলতে পারো উল্টোটা, এটা বাড়লে ওটা কমবে। ঠিক আছে, এখানে যেহেতু বল কমে যাচ্ছে সেহেতু দূরত্ব বেড়ে যাবে, তাহলে বেড়ে কি হবে, 3 গুণ হয়ে যাবে, যা আগে ছিল তার 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চল নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, এটা তোমাদের 8-10-2018 শিফট 2 এবং 10-10-2018 শিফট 3 দুটোতে পড়েছে। অভিকর্ষজ ত্বরণের মান নিচের কোনটির উপর নির্ভর করে না, বা অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে না। দেখো অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে ছোটো হাতের জি, একটু আগে তোমাদের করে দেখিয়েছি, সেটার ভ্যালু কী হয়, বড় হাতের জি ইন্টু পৃথিবীর ভর। ঠিক আছে, কার ভর, পৃথিবীর ভর, সেটাকে আমরা কী লিখি, বড় হাতের মাস লিখি, মাস অফ আর্থ, ME, মাস অফ আর্থ, বাই তোমাদের কী লিখি, রেডিয়াস অফ আর্থ। এই তোমাদের হয় জি এর মান, যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ওকে, এটা হচ্ছে জি এর ভ্যালু। তো তোমাদের বার করতে বলেছে যে এই যে জি, এই যে অভিকর্ষজ ত্বরণ, এইটার মান কোনটার উপর নির্ভর করে। দেখো মহাকর্ষ ধ্রুবকের উপর নির্ভর করছে, তো জি তো রয়েছে ফর্মুলাতে, তো এটা আমাদের হবে, মানে নির্ভর করে। এখানে বলছে নির্ভর করে না, পতনশীল বস্তুর ভরের উপর না, পতনশীল বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করে না। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখো পৃথিবীর ব্যাস, এই তো পৃথিবীর ব্যাস নির্ভর করে। যদি এখানে ব্যাস বলতো তাও কিন্তু অ্যান্সার হতো, কারণ ব্যাসের অর্ধেকে হচ্ছে ব্যাসার্ধ, তো এখানে তো ব্যাসার্ধই বলে দিয়েছে, সো কারেক্ট, কোনো অসুবিধা নেই, অলরেডি রয়েছে। যদি এটা পৃথিবীর ব্যাস বলতো তাও কিন্তু অ্যান্সারে কারেক্টই হতো, মানে পৃথিবীর ব্যাসের উপরেও কিন্তু জি এর মান নির্ভর করে। নেক্সট হচ্ছে পৃথিবীর ভরের উপর, এই দেখো ME লিখেছি, মানে মাস অফ আর্থ, সো পৃথিবীর ভরের উপর তো নির্ভর করছেই করছে। ঠিক আছে, সুতরাং বাকি তিনটের উপর নির্ভর করে, নির্ভর করে না কার উপর, পতনশীল বস্তুর ভরের উপর নির্ভর করে না। কোনো বস্তু পৃথিবীতে পড়ছে তার ভরের উপর কিন্তু জি এর মান নির্ভর করবে না, কারণ সেটা পৃথিবীর সাপেক্ষে ভীষণই ছোট, নেগলিজিবল, সুতরাং তার যে ভর সেটা নেওয়ার দরকারই পড়বে না। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 4 দাগ, একদম ইজি প্রশ্ন, যেমন বললাম প্রথম দিকে একদম ইজি প্রশ্ন আছে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে তোমাদের সব নিউমেরিক্যালসগুলো আসবে। তো 30-10-2018 শিফট 1-এর প্রশ্ন, নিচের কোন বল দ্বারা আমাদের সৌরমণ্ডল গঠিত। অ্যান্সার তোমাদের বুঝতেই পারছো, গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মহাকর্ষ বল। ওকে, তো প্রথমে তোমাদের ডিসকাস করে দিয়েছি সূর্য এবং পৃথিবী এঁকে, টোটালি ডিসকাস করে তোমাদের বলে দেওয়া হয়েছে, ওটা দিয়েই তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, সেটা নিয়ে আমি আর ফার্দার কোনো এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি না। তো ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে 4 দাগের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটাও দেখো দুটো শিফটে পড়েছে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভেরি ইজি প্রশ্ন, ওই জন্য একটু তাড়াতাড়ি এগোচ্ছি। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কী বলা হয়, সবাই জানি আমরা যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা কী বলবো, মহাকর্ষ বলবো, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একদম ভিডিওর প্রথমেই বলেছি, যে কোনো বস্তু অপর আরেকটি বস্তুকে আকর্ষণ করে, এবং তাদের মধ্যেকার আকর্ষণ বলের পরিমাণ কী হবে, তাদের যে ভর আছে সেই দুটো ভরের গুণফল হবে, এবং তাদের মধ্যেকার যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, যদি এখানে একটা বস্তু থাকে, এখানে একটা বস্তু থাকে, এদের কেন্দ্র নাও, এবং কেন্দ্রের মধ্যেকার যে দূরত্ব সেটাই হচ্ছে এদের মধ্যেকার দূরত্ব, এবং দূরত্ব যদি আর ধরি তাহলে এফের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী হবে, দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক হবে। এবং কী হবে, এটা যদি আমরা M1 ধরি, এটা যদি আমরা M2 ধরি, তাহলে এক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে সমানুপাতিক হবে কার, M1 ইন্টু M2 এর। ঠিক আছে, একদম প্রথমে এই টোটালটা আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি। ওকে, এবং মহাকর্ষ বল কিন্তু অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল, বিকর্ষণ বল কিন্তু একদমই নয়। এই ছোটো ছোটো পয়েন্টগুলোর উপরেই কিন্তু দেখবে বারবার রিপিটেডলি প্রশ্ন আসছে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 16-11-2018 প্রশ্ন, শিফট 2 এর প্রশ্ন, যদি দুটো বস্তুর মধ্যে দূরত্ব 6 গুণ হয় তাহলে মহাকর্ষ বলের প্রভাব কী হবে। দেখো একটু আগে আমরা দেখলাম যে এফের যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমরা জানি 1/r² হয়ে যায়। ঠিক আছে, তো এফ তাহলে কী হয়ে যাবে, দূরত্ব যেহেতু 6 গুণ হয়ে যাচ্ছে তাহলে এর বর্গ হবে, অর্থাৎ এফের যে মান দাঁড়াবে সেটা 1/36-এর সমানুপাতিক হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আর নর্মালি তোমরা দেখতে পাচ্ছ যে দূরত্ব বাড়ছে, তার মানে দুটো বস্তু একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, দূরে যখন যাবে তাদের মধ্যেকার আকর্ষণ বল কী হবে, কমে যাবে। ঠিক আছে, তাদের মধ্যেকার আকর্ষণ বল কী হবে, কমে যাবে। ওকে, সো 136 হয়ে যাবে, এর মানেই হচ্ছে আগে যা ফোর্স ছিল এখন ফোর্স হয়ে যাচ্ছে তার 136। ঠিক আছে, ধরো সাপোজ আগে যদি 72 নিউটন ফোর্স ছিল, এখন হয়ে যাবে 136, তার মানে কী হবে, 2 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়েও প্রশ্ন পড়তে পারতো,
যে যদি দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব 6 গুণ হয়ে যায় তাহলে মহাকর্ষ বলের প্রভাব কি হবে যদি আগে ওই বলের পরিমাণ দাঁড়ায় 72 নিউটন। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে 2 নিউটন। ঠিক আছে, 2 নিউটন তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু তখন। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটাকে বোঝানোর জন্য একটা পৃথিবীর ছবি আমি নিয়ে নিয়েছি। নিচের কোনটি সত্য নয়? কোনো বস্তুর ওজন মেরুতে সর্বাধিক এবং নিরক্ষরেখায় সর্বনিম্ন। পরেরটা বলছে কোনো বস্তুর ওজন মেরুতে সর্বনিম্ন এবং নিরক্ষরেখায় সর্বাধিক। তারপরে বলছে কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 0। আর বলছে কোনো বস্তুকে যত অধিক উচ্চতায় তোলা যায় তার ওজন কমতে থাকে। ঠিক আছে, দেখো ওজন বলতে কি বোঝো এটা তো বুঝতে হবে। ওজন বলতে আমরা বুঝি ওয়েট, ডব্লু। ওয়েট বলতে আমরা বুঝি পৃথিবীর যে আকর্ষণ বল সেটা যখন কোনো বস্তুর উপর কাজ করে, ঠিক আছে, তখন তাকে আমরা ওজন বলি। তার মানে ভর ইন্টু জি। ওজনের যে নিউমেরিক্যাল ভ্যালু দাঁড়ায় সেটা আমাদের কী দাঁড়ায়? ভর ইন্টু জি দাঁড়ায়। কোনো বস্তুর যে ভর সেটা ইন্টু জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, ওয়েট ইকুয়াল টু কি? ভর ইন্টু জি। আর ওয়েট এক প্রকারে কী হয়? বলই হয়। ঠিক আছে, তো জি এর মান যেখানে যত বেশি, কারণ ভর তো চেঞ্জ হয় না, ঠিক আছে, কোনো বস্তুর ভর সেটা তো চেঞ্জ হয় না, ঠিক আছে, ভর তো শাশ্বত জিনিস, মৌলিক ধর্ম। তো জি এর মান যত বেশি হবে ওয়েটের পরিমাণ তত বেশি হবে, কারণ ভর তো আনচেঞ্জেবল, চেঞ্জ হয় না। তো ভি এর সঙ্গে জি যত বেশি হয়ে গুণ হবে তত ওয়েটের পরিমাণ আমার বাড়বে। ওকে, আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চল স্ফীত, এটা আমরা জানি। একটু স্ট্রেট লাইন ইউজ করি, তোমাদের দেখতে ভালো লাগবে। এই হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর, এইটা আমাদের পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল। আমরা জানি নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত, স্ফীত মানে কি? একটু উপর দিকে উঠে গেছে, ঠিক আছে। আর মেরু অঞ্চল একটু চাপা, আমরা এটাও জানি কি মেরু অঞ্চল হচ্ছে আমাদের একটু চাপা। যেহেতু মেরু অঞ্চল একটু চাপা মানে মেরু অঞ্চলে জি এর মান বেশি হবে, কারণ আমরা জানি যত উচ্চতায় ওঠা যায়, ভূপৃষ্ঠ থেকে যত বেশি তুমি ওপর দিকে উঠে যাবে তত কী হবে? জি এর মান কমতে থাকবে। যত উচ্চতা বাড়বে তত জি এর মান তোমার কমতে থাকবে। যেহেতু নিরক্ষীয় অঞ্চল একটু উঁচু, একটু স্ফীত, ফলে একটু উচ্চতায় উঠে যায়, ফলে এখানে জি এর মান কমে যায়। নিরক্ষীয় অঞ্চলে আমার কী হয়? জি এর মান আমার কমে যায়। কেন কমে যায়? কারণ এর উচ্চতা বেশি। যেহেতু উচ্চতা বেশি সেখানে এখানে কী হয়? জি এর মান একটু কমে যায়। অপরপক্ষে মেরু অঞ্চলে কী হয়? যেহেতু উচ্চতা কম, মেরু অঞ্চলে যেহেতু উচ্চতা কম, ফলে জি এর মান কী হয়? বেড়ে যায়। ঠিক আছে, তার মানে মেরু অঞ্চলে যেহেতু জি এর মান বেশি, তার মানে ওয়েটও বেশি হবে, কারণ জি গুণ বেশি হচ্ছে। তো যেখানে যেখানে মেরু অঞ্চলে জি এর মান কম, ওয়েট কম আছে, সেটাকে কাটো ফার্স্ট। দেখো এখানে রয়েছে মেরু অঞ্চলে মেরুতে সর্বনিম্ন হবে, এটা কিন্তু আমাদের কেটে যায়, মানে এটাই আমাদের সত্য নয় অ্যান্সার হবে এইটা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝলে কি বুঝলে না বলো এটা, ঠিক আছে। এই ডায়লগটা অনেকে বলে, স্যার আপনি এটা খুব ভালো বলেন, বুঝলেন কি বুঝলেন না, বা বুঝলে কি বুঝলেন না। চলো বলো কি হবে। কি বললাম আমি? আমি যেটা বলিলাম সেটা হলো যে এই যে জি, এই জি যত উচ্চতায় তুমি উঠবে তত কমতে থাকবে, ঠিক আছে, যত উচ্চতায় তুমি উঠবে তত কমতে থাকবে। তো নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত, তার মানে একটু উঁচু, যেহেতু উঁচু মানে এর উচ্চতা একটু বেশি। এইভাবে তুমি র ফর্মে ধরে নিতে পারো কথাটাকে, একটু র ফর্মে ধরো, একেবারে কনসেপচুয়াল ফর্মে যেও না, নর্মালি ধরো, ঠিক আছে। যদিও সায়েন্স কনসেপচুয়ালি করানো উচিত, আমি জাস্ট তোমাদের বলছি, বোঝাচ্ছি যত সিম্পল ভাষায় বোঝানো যায়। যেহেতু উচ্চতা বেশি মানে এখানে জি এর মান কম, তো এখানে জি এর মান যদি কম হয় তার মানে নিরক্ষীয় অঞ্চলে কী হবে? ওয়েটও কমে যাবে, ঠিক আছে, ওয়েটও আমাদের কমে যাবে, ওজন আমাদের কম হবে। নিরক্ষীয় অঞ্চলে ওজন আমাদের কী হবে? ওজন কম, ওই কারণে এই অঞ্চলে ওজন আমাদের কী হবে? কমে যাবে। ওকে, কিন্তু মেরু অঞ্চলে ওজন আমাদের কী হবে? বাড়বে। বাড়বে কেন? কারণ জি এর মান আমাদের বেশি, ঠিক আছে, কারণ উচ্চতা কম সেই জন্য জি এর মান বেশি। ওকে, তো মেরু অঞ্চলে কিন্তু ওজন সর্বোচ্চ হয়, আর নিরক্ষীয় অঞ্চলে ওজন কী হয়? সর্বনিম্ন হয়। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াবে? দেখতে পাচ্ছি এখানে আছে কোনো বস্তুর ওজন মেরুতে সর্বনিম্ন, এইটা আমাদের কেটে বেরিয়ে যাবে, কারণ এটা রং আমাদের। সত্য নয় জিজ্ঞেস করেছে বা অসত্য জিজ্ঞেস করেছে, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার আপনি তো বললেন ওজন মানে জি এর মান যত উচ্চতা বাড়বে তত কমবে, তো কেন্দ্রে তো উচ্চতা বাড়ছে না, কেন্দ্রে তো উচ্চতা অনেক কমে যাচ্ছে, তাহলে এখানে আমাদের জি এর মান শূন্য, তার ফলে ওজন শূন্য হয় কেন? দেখো অ্যাকচুয়ালি কী হয় বলে দিই, পৃথিবীর কেন্দ্রে কিন্তু ভর শূন্য হয় না, মনে রাখবে, এটাও অনেক সময় প্রশ্নে আসে। পৃথিবীর কেন্দ্রে ভর কিন্তু শূন্য হয় না, কিন্তু ওজন বা ভার শূন্য হয়ে যায়। ওজন বা ভার শূন্য হয়ে যায়, কেন শূন্য হয়ে যায়? কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মান আমাদের জিরো হয়। পৃথিবীর কেন্দ্রে কী হয়? জি এর মান জিরো হয়। অ্যাকচুয়ালি জি এর মান যে কেবলমাত্র উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমে তা নয়, জি এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে যেতে আরম্ভ করবে ততই কমবে।
অর্থাৎ এই যদি ভূপৃষ্ঠ হয়, এর নিচে গেলেও জি এর মান কমবে, এর ওপরে গেলেও জি এর মান কমবে। তাহলে জি এর মান সর্বোচ্চ কোথায়? আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। মেরুকেই স্ট্যান্ডার্ড ভূপৃষ্ঠ ধরা হয়। মেরু অঞ্চলের যে ভূপৃষ্ঠ তাকে কি ধরা হয়? স্ট্যান্ডার্ড ভূপৃষ্ঠ। ওই জন্য মেরু অঞ্চলে জি এর মান সর্বাধিক, ওই জন্য মেরু অঞ্চলে ওজনও সর্বাধিক। ঠিক আছে, ভর তো সব জায়গায় সেম, কারণ কোনো বস্তুর ভর তো মৌলিক ধর্ম, সেটা কোথাও চেঞ্জ হয় না। যেখানে খুশি নিয়ে যাও ভর চেঞ্জ হয় না। সেটা আমাকে পাতালে নিয়ে যাও, আমার ভর একই থাকবে। তুমি যদি আমাকে সূর্যে নিয়ে যাও, যদি আমি না গলে যাই, অবাস্তব জিনিস, যাই হোক, তাহলে একই থাকবে। গলে তো যাবো, ইভেন বাষ্পীভূত হয়ে যাব, যাই হোক, মানে অনেক আগেই বাষ্পীভূত হয়ে যাব, যাই হোক। তো কী হবে, সেখানে আমার ভর কিন্তু সেম থাকবে। ওকে, তো ভর চেঞ্জ হয় না পৃথিবীর কেন্দ্রে, কিন্তু ভর চেঞ্জ হয় না, ভার চেঞ্জ হয়, মানে ওজন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 8 দাগ। একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3 হলে ওই যে গ্রহ আছে, নতুন যে কাল্পনিক ইমাজিনারি যে প্ল্যানেট, তার অভিকর্ষজ ত্বরণের মান কত? দেখো, অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি। এটা সমস্যা আমরা কি জানি? আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আর এটা পরিমাপ করা হয় কী করে? বড় হাতের জি নাও, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক নাও, তার সঙ্গে পৃথিবীর যে ভর আছে তাকে ইন্টু করো, এবং এটাকে তুমি পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি কী পেয়ে যাবে? এই জি এর যে মান সেটা পেয়ে যাবে। মানে এইটা ইকুয়ালটি আমাদের হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, এটা ইকুয়ালটি হয়। তো আমাদের এখানে কি বলেছে? নতুন একটা গ্রহ বার করতে বলেছে, যার ভর পৃথিবীর ভরের অর্ধেক, অর্থাৎ m/2 হবে। আর ব্যাসার্ধ বলেছে r/3, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের 1/3। তো এই ফর্মুলা হবে, এবং জি তো আমাদের এখানে বসবে। এবার দেখো, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি জি এর মতো আছে, এম আছে, ঠিক আছে, আর নিচে আমাদের কী আছে? r²/9। আর এম এর তলায় যে 2টা ছিল সেটা আমি নিচে লিখে দিচ্ছি। এই 2টাকে সরাসরি নিচে লেখা যায়, যেমন আমি নিচে লিখে দিয়েছি। এবার আমি এই 9টাকে যদি ওপরে তুলে দিই, এই যে 9 আছে, এই 9টাকে অ্যাকচুয়ালি ওপরে তোলা যায়। তো এই 9টাকে যদি আমি ওপরে তুলে দিই, এখান থেকে 9টাকে আমি কেটে দিচ্ছি, তাহলে তুমি দেখো এই যে পার্টটুকু ভালো করে বোঝো, এই যে পার্টটুকু, এই যে পার্টটুকুর ভ্যালুই তো 9.8। ঠিক আছে, এই পার্টটুকুর ভ্যালুই তো 9.8। এই দেখো gm/r², এই দেখো gm/r²। আর 9.8 মানি হচ্ছে জি, 9.8 মানি হচ্ছে কি আমাদের জি। তার মানে এখানে আমাদের ব্যাপারটা কী আছে? জি ইন্টু 9/2 আছে বেসিক্যালি। ঠিক আছে, কী আছে? জি ইন্টু 9/2 আছে। অর্থাৎ পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ, তার 9/2 গুণ হবে নতুন গ্রহের অভিকর্ষজ ত্বরণ। অ্যান্সার আমাদের কোনটা হবে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এ ধরনের প্রশ্ন তোমাদের এলপিতে পরপর শিফটে রিপিটেডলি পড়েছে, শুধু ভ্যালু চেঞ্জ করে দিয়ে। ওই জন্য আরও কিছু প্রশ্ন এই ধরনের প্রশ্ন রেখেছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাবো, আরও বুঝতে পারবে। পরের প্রশ্ন ওই টাইপেরই প্রশ্ন, দেখো 20/8/2018 সেই এলপিতে পড়েছে শিফট 1-এর প্রশ্ন। কি বলেছে তোমাদের? একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক হয়, অর্থাৎ ওই গ্রহটার ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে অভিকর্ষজ ত্বরণ কী হবে? এক্ষেত্রে একটা শর্টকাট বলবো, ঠিক আছে, এবং শর্টকাট কখন কখন ইউজ করা যায় সেটাও তোমাদের বলে দেবো। দেখো, নর্মাল নিয়মে যদি করি, আমি একটু আগে তোমাদের যেমন বললাম, জি এর ভ্যালু হচ্ছে আমাদের এইভাবে বার করতে হয়, জি ইন্টু m/r²। এখানে যা যা দেখতে পাচ্ছ, এম এবং আর, এই দুটো হচ্ছে পৃথিবীর, জি হচ্ছে সবার, কারণ জি তো সবারই হয়। এইটা করলে আমরা কি পাই? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা পাই। ঠিক আছে, এটা আমরা পাই। তো নতুন একটা গ্রহের কথা বলেছে এখানে, যার ভর পৃথিবীর ভরের অর্ধেক, তো m/2, আর যেটা তোমাদের ব্যাসার্ধ আছে পৃথিবীর তারও অর্ধেক এটা, অর্থাৎ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন হবে। আর জি তো জি এর জায়গায় যাবে এই। তো এটাকে যদি আমরা একটু ম্যানিপুলেট করে লিখি, তাহলে আমরা কী পাচ্ছি? জি এম r²/4 ইন্টু 2। এই 2টা কোন 2? এই যে নিচে যে 2টা ছিল, এই 2টা সরাসরি নিচের দিকে চলে আসতে পারে, এই জন্য এই 2টা আমি নিচের দিকে লিখেছি। ঠিক আছে, এই 4টাকে যদি আমি ওপর দিকে তুলে দেখো, এটা নিচে আছে, তো সরাসরি ওপর দিকে উঠে যেতে পারে। আর্ক লাইন করেই দেখাই। তো 4টাকে তুমি যদি ওপর দিকে তুলে দাও, তাহলে নিচে আমাদের কী আসছে? r² ইন্টু 2 আসছে। ঠিক আছে, এই 2, এই 4কে কাটলে 2 থাকছে। এবার যেমনটা একটু আগেও তোমাদের বললাম ওই অঙ্কে, আগের অঙ্কে, যে এই যে এইটুকুর যে ভ্যালু, এই যে এইটুকু তো আমাদের সেই পুরনো জি, তাই না? gm/r², দেখো এটাই তো জি এর ভ্যালু, এটাই তো আমাদের জি। তো জাস্ট কী হচ্ছে, একটা 2 ওর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, মানে 2g হয়ে যাচ্ছে।
অর্থাৎ আগে যে জি ছিল তার দুগুণ হবে নতুন যে কাল্পনিক গ্রহ বলছি আমরা তার অভিকর্ষজ ত্বরণ। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার দেখো এই অঙ্কটাকে আমরা না করে কি করে সমাধান করতে পারি, ঠিক আছে, না করে সমাধান আমরা কি করে করতে পারি এই অঙ্কটাকে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করা যায়। আগেরবার তোমাদের মনে আছে হয়তো, ভর ছিল অর্ধেক, ব্যাসার্ধ ছিল 1/3, 8 দাগের অঙ্কে। যখন এরকম ভ্যালু চেঞ্জ করে দেবে তখন এই শর্টকাটটাকে ইউজ করা যায়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ওই সময় শর্টকাটটাকে ইউজ করতে গিয়ে ভুল করে। ওই জন্য ওই রকম অঙ্ক দিলে যখন ভর এবং ব্যাসার্ধ আলাদা আলাদা রেটে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যদি এরকম দেয় যেমনটা আগের বার 8 নম্বর দাগে তুমি পেলে, তখন তুমি নর্মাল অঙ্ক করে বার করবে, তাতে ক্যালকুলেশনে মিস্টেক হওয়ার চান্স কম থাকবে। কিন্তু যদি এরকম দেয় যেখানে ভরও অর্ধেক হচ্ছে, ব্যাসার্ধও অর্ধেক হচ্ছে, পৃথিবীর রিগার্ডিংয়ে, মানে পৃথিবীর সঙ্গে কম্পেয়ার করে নতুন একটা গ্রহের কল্পনা করা হচ্ছে এখানে, যে গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ভরের অর্ধেক, যখন দুটোই একই রেটে কমছে বা বাড়ছে, এখানে আমাদের কমছে বলেছে, দেখো এখানে বলেছে অর্ধেক, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, ভরও কমছে দেখতে পাচ্ছ, ব্যাসার্ধও কমছে, ঠিক আছে, যদি এরকম থাকে দেখতে পাচ্ছ দুটোই অর্ধেক হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? জি এর ভ্যালু ডবল করে দেবো। অর্ধেক বললে ডবল করবো, কারণ অর্ধেক মানে হাফ। যখন এরকম হাফ থাকবে দুটোই, তখন আমরা কি করব? সরাসরি নতুন যে গ্রহ থাকবে তার যে অভিকর্ষজ ত্বরণ কী হবে? ডবল হয়ে যাবে। যদি দুটোই 1/3 হতো, অর্থাৎ 1/3 হতো, দুটোই যদি আমার 1/3 হতো, তখন আমি কি করতাম? জি এর মান কী করতাম? 3 গুণ করে দিতাম। যদি দুটোই 1/4 হতো, তখন আমি জি এর মান কী করতাম? 4 গুণ করে দিতাম। যদি দুটোই 1/5 হতো, তখন আমি কী করতাম? জি এর মান 5 গুণ করে দিতাম। ঠিক আছে, এরকম হয়। মনে রাখবে এখানটা কমতে হবে, তবে এটা তত গুণ বেড়ে যাবে। এখানটা যত ভাগে কমবে এখানটা তত গুণ বাড়বে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। চলো এই ধরনের শর্টকাট কীভাবে ওখানে ইউজ করা হয় আরেকবার দেখবো। চলো, আগের বারের অঙ্কের সাথে এই অঙ্কটার পার্থক্যটা বোঝো। এখানে কিন্তু বলেছে কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, মানে পৃথিবীর যে ভর এই গ্রহের ভর তার দ্বিগুণ, পৃথিবীর যে ব্যাসার্ধ এই গ্রহের ব্যাসার্ধ তার দ্বিগুণ। আগেরবার কিন্তু কী ছিল? অর্ধেক। মনে করে দেখো আগেরবার কী ছিল? দ্বিগুণের জায়গায় অর্ধেক ছিল। তো মনে রাখবে পৃথিবীর সাপেক্ষে, এইটা একটু বলে দিই, পৃথিবীর সাপেক্ষে অন্য গ্রহ, পৃথিবীর সাপেক্ষে অন্য গ্রহের যদি কমে যায়, ভালো করে বুঝবে, পৃথিবীর যা আছে অন্য গ্রহের যদি ভর এবং ব্যাসার্ধ কমে যায়, তখন জি এর মান কী হবে? সেই হারে বাড়বে। ঠিক আছে, ধরো পৃথিবীর আছে তোমাদের এক্স, কোন কোনগুলো এক্স আছে? ভর এবং ব্যাসার্ধ যা আছে সবাই এক্স। ভর হচ্ছে তোমাদের এক্স, ব্যাসার্ধ হচ্ছে ওয়াই। অন্য গ্রহের ভর হচ্ছে তোমাদের x/2 হয়ে গেছে, ব্যাসার্ধ হয়ে গেছে তোমাদের y/2, তখন জি এর মান কী হবে? দুগুণ হয়ে যাবে। ঠিক আছে, অন্য গ্রহের যদি x/3 হয়ে যায়, এটা যদি x/3 হয়ে যায়, তখন এটা কী হবে? 3g হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ হয়ে যাবে। খেয়াল করো এখানে পৃথিবীর সাপেক্ষে এটা কী হচ্ছে? কমে যাচ্ছে, এবং দুটোই ভর এবং ব্যাসার্ধ, এক্স হচ্ছে ভর, ওয়াই হচ্ছে ব্যাসার্ধ, দুটোই একই রেটে কমছে। দুটোই কী হবে? একই রেটে কমছে, তবেই এটা কী হবে? ওই হারে বেড়ে যাবে। ওই হারে কী হবে? বেড়ে যাবে। এটা গেল আগেরটার ক্ষেত্রে। এই তোমাদের যাদের প্রবলেম হচ্ছে এটা মনে রাখতে, তারা নর্মাল অঙ্ক করো, দ্রুত বেরোবে। আর যাদের শর্টকাট, অনেকে শর্টকাট পছন্দ করে বেশি। আমি ব্যক্তিগতভাবে ফিজিক্সের ক্ষেত্রে শর্টকাট একদমই পছন্দ করি না, আর করা উচিতও নয়। ফিজিক্স খুব কনসেপচুয়াল সাবজেক্ট, কোথায় কি ঘুরিয়ে দেবে তখন শর্টকাট করতে গিয়ে ভুগবে। সেজন্য শর্টকাট করার কোনো দরকারই নেই। তবুও অনেকে শর্টকাট পছন্দ করে, সেই জন্য তাদের জন্য জাস্ট বলা, আর কিছু নয়। যারা অ্যাভয়েড করতে চাও তারা একদম 100% অ্যাভয়েড করো। ঠিক আছে, কিচ্ছু টাইম লাগে না, জাস্ট অ্যান্সার একটুখানি করলেই বার করা যায়। তবুও এবার এখানে বলেছে দেখো দ্বিগুণ, এখানে কি বলেছে? দ্বিগুণ মানে অন্য গ্রহেরটা বাড়ছে, আগের বার অন্য গ্রহেরটা কম ছিল, অন্য গ্রহেরটা কী হচ্ছে? অন্য গ্রহের বাড়ছে, বেড়ে যাচ্ছে, বাড়ছে। যখন অন্য গ্রহের বাড়বে এবং সেটা যদি একই হারে হয়, ভরও যে হারে বাড়ছে, ব্যাসার্ধ যদি সেম হারে বাড়ে, ঠিক আছে, তাহলে অন্য গ্রহের যে জি হবে সেটা হয়ে যাবে পৃথিবীর জি এর অর্ধেক। ঠিক আছে, দেখো এখানে বলেছে ভরও দ্বিগুণ হচ্ছে, তো ব্যাসার্ধও দ্বিগুণ হবে, তো সেই হারে জিটা কমে যাবে, তার মানে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, 1/2 হয়ে যাবে এখানে। এবার যদি সাপোজ থাকতো এখানে 3 গুণ হয়ে যাচ্ছে, ভরও 3 গুণ হচ্ছে, ব্যাসার্ধও 3 গুণ হচ্ছে, তখন এটা কী হতো? 1/3 হয়ে যেত। এখানে যদি থাকতো 4 গুণ হয়ে যাচ্ছে, দুটোই
একটা নয় কিন্তু, ভালো করে বুঝবে, ভরও 4 গুণ হতে হবে, ব্যাসার্ধও 4 গুণ হবে, দুটোই হতে হবে। দুটোই যদি একই হারে না বাড়ে তখন তো অঙ্ক এমনি করতে হবে, তখন কী হয়ে যাবে, এটা 1/4 জি হয়ে যাবে। এটা যদি 5 গুণ হতো কী হতো, তখন ওটা 1/5। ঠিক আছে, এইটা হচ্ছে শর্টকাট। এবার চলো এই লং কাটটা দেখে নিই। ঠিক আছে, তোমরা যারা কনসেপ্ট বুঝতে পারছো, আর লং কাট, লং কাট হচ্ছে কি, জি ইকুয়াল টু আমরা কী জানি, জিএম বাই আর স্কোয়ার, এই হচ্ছে আমরা জানি। এবার এখানে কি বলছে, এখানে বলছে এম হচ্ছে তোমাদের হয়ে যাচ্ছে হাফ, সরি এম তোমাদের দ্বিগুণ হচ্ছে, ডিএলই সরি, দেখো এম তোমাদের কি বলছে, দ্বিগুণ হচ্ছে, আর ব্যাসার্ধ তোমাদের কী হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তো ফর্মুলা তো এই লাগবে। ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা আমাদের কি হচ্ছে, জিএম, এটা আমাদের 2 থাকছে, আর নিচে আমাদের কি থাকছে, আর স্কোয়ার 4, তাই তো। এটাকে যখন এটা দিয়ে কাটবে তুমি দেখতে পাচ্ছ এখানে 2 থাকছে। এবার দেখো এই যে জিএম আর স্কোয়ার, এইটুকু তো জিএরই ভ্যালু, এইটুকু তো জিএরই ভ্যালু, এই দেখো জিএম আর স্কোয়ার, এখানেও দেখো জিএম আর স্কোয়ার রয়েছে, বাকিটা কি অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছ, হাফ এখানে অ্যাড হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাতে আসছে সেটা হচ্ছে হাফ জি আসছে, অর্থাৎ জি এর অর্ধেক হয়ে যাচ্ছে, এইটা আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে যদি কেউ চাও শর্টকাটে মনে রাখতে পারো, আর যদি কেউ না চাও এইভাবে করে দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো একটু অন্য টাইপের প্রশ্ন, 11 দাগে, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ হচ্ছে এফ, যদি দুটি বস্তুর ভর অর্ধেক করে দেওয়া হয়, দুটো বস্তুর ভরই অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে আচ্ছা তাদের মধ্যেকার দূরত্ব না কমিয়ে, আচ্ছা দুটো বস্তুর মধ্যে ভর অর্ধেক করে দেওয়া হয়েছে কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব কমানো হয়নি, অর্থাৎ আর আমার সেমই আছে, শুধু কি করা হয়েছে, ভর যেটা ছিল, একটার ধরো বড় হাতের এম ছিল আর একটার ধরো ছোটো হাতের এম ছিল, তাদের দুটোর অর্ধেক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি বলতে বলা হয়েছে, তাহলে আকর্ষণ বলের পরিমাণ কী দাঁড়াবে। আমরা জানি নিউটনের যে গ্র্যাভিটেশনাল যে থিওরি আছে সেই অনুযায়ী আমরা জানি যে ফোর্স হচ্ছে কী হবে, দুটো বস্তুর যা ভর তাদের গুণফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1/4 হয়ে গেছে। ঠিক আছে, আগে আমাদের ভর যা ছিল তাদের মিলিত গুণফল যা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি তার 1/4 হয়ে যায়, মানে হয়ে গেছে। তাহলে ফোর্সও আমাদের কী হবে, আগে যা ছিল তার 1/4 হয়ে যাবে। ঠিক আছে, অতএব F/4 হয়ে যাবে। ভালো করে বুঝবে, আগে যা ছিল আমরা সবাই জানি, একটু আগেও তোমাদের দেখিয়েছি যে ফোর্স হচ্ছে কী হবে, ফোর্স ইকুইভ্যালেন্ট কী হবে, কোনো দুটো বস্তু আছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, তো এখানে বলেছে এটাও হাফ হয়ে গেছে, এটাও হাফ হয়ে গেছে, দুটোই হাফ হয়ে গেছে। এ দেখো M/2, এটা M/2, এটা বড় হাতে এম নিয়েছি, ছোটো হাতে এম নিয়েছি। ঠিক আছে, তাহলে এদের যে সম্মিলিত গুণফল সেটা কী হয়ে যাচ্ছে, আগে যা ছিল তার 1/4 হয়ে যাচ্ছে, আগে M/m ছিল, এখন M/m/4 হয়ে গেছে, 1/4 হয়ে গেছে। তাহলে ফোর্সও আমার কী হবে, সেটাও 1/4 হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে, অর্থাৎ F/4 হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। খুব ইজিলি এই ফর্ম্যাটে আমরা কিন্তু উত্তর দিতে পারি। ওকে, এটা আর এখানে আমাদের কী আছে, কনস্ট্যান্ট আছে, অর্থাৎ আর চেঞ্জ হচ্ছে না। কোথায় লেখা আছে আর চেঞ্জ হচ্ছে না, এই দেখো মধ্যেকার দূরত্ব না কমিয়ে, সুতরাং আর ইজ কনস্ট্যান্ট। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন 2018। দেখো এখানে আমি তোমাদের তারিখ বা শিফট ইচ্ছা করে লিখিনি, কারণ এগুলো লিখতে টাইম নষ্ট হয়। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের জাস্ট রেখেছি, যাদের মনে হবে যে এটা কোন তারিখের কোন শিফটের প্রশ্ন, তারা ইউথের বুকস কিনে তারা এটাকে দেখে নিতে পারে। ঠিক আছে, এই কোশ্চেন্সটাকে সলভ করে মোটামুটি তোমাদের 79 to 82 পেজের মধ্যে তোমরা যদি পাও, 79 থেকে 82 এই পেজের মধ্যে তোমরা এই কোশ্চেন্সটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এই পেজের মধ্যে কোথাও না কোথাও আছে এটা, যেহেতু দাগ নম্বর আমি ওইভাবে মেনশন করিনি। চলো, কারণ প্রশ্নটা নিয়ে কাজ আমাদের। ঠিক আছে, আম খাওয়া কাজ, আমের গাছ গুনে কোনো লাভ নেই। দেখো, যদি কোনো বস্তুর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় তাহলে তাদের মধ্যেকার অভিকর্ষজ বলের বা অভিকর্ষ বলের কী পরিবর্তন হবে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, বলছে তাদের মধ্যেকার দূরত্ব কী হচ্ছে, আমার বেড়ে যাচ্ছে, বাড়াচ্ছি আমি দূরত্ব। মাস কিন্তু এটার এম আছে, এটার এম আছে, কোনো চেঞ্জ নেই। কী বাড়ছে, দূরত্ব আমার কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, দূরত্ব আমি বাড়াচ্ছি। তো যদি এরকম হয়, দূরত্ব যদি বাড়ে, দূরত্ব আমার কী হচ্ছে, বাড়ছে, দূরত্ব বাড়লে আমরা জানি যে ফোর্সের সঙ্গে দূরত্বের যে রিলেশন সেটা হচ্ছে ব্যাসানুপাতিক সম্পর্ক। কী সম্পর্ক, ব্যাসানুপাতিক সম্পর্ক, এবং তার স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক সম্পর্ক। অর্থাৎ দূরত্ব যত বাড়বে ফোর্স তত কী হবে, কমবে। দূরত্ব যত বাড়বে ফোর্স তত কী হবে, আমার কমবে। এখানে অ্যান্সার আমার কী হবে, কমে যাবে। এবং কী হারে কমে যাবে, এটা r² আছে, ভালো করে দেখো, 1/r², এই ফরম্যাটে কমে যাবে। ঠিক আছে,
অ্যান্সার আমাদের হবে কি কমে যাবে। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটি বা কোনগুলি সত্য নয়? চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের সমান। দেখো জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। পৃথিবীর শুধু নয়, সারা বিশ্বের যেখানেই যাও না কেন, চাঁদ, সূর্য, গ্রহ, চন্দ্র, আমি, তুমি, পিঁপড়ে, যেখানেই যাও না কেন, জি এর মান সব জায়গায় সমান। একটা চিনির দানার ওপর যদি তুমি দাঁড়াতে পারো, চিনির দানাতেও জি এর মান যা দাঁড়াবে, সূর্যতেও কিন্তু জি এর মান তাই দাঁড়াবে। সো এটা আমাদের কারেক্ট। এখানে বলেছে সত্য নয় কোনটা, সো এটা তো কারেক্ট, সো এটা সত্যি। নেক্সট হচ্ছে 1 মিটার দূরে অবস্থিত প্রতি 2 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে প্রযুক্ত আকর্ষণ বলের পরিমাণ হচ্ছে এইটা। তো এটা আমরা একটু ক্যালকুলেট করে একটু পরে দেখছি সত্যি কি মিথ্যে। পরেরটা চলো, নিউটনের মহাকর্ষ সূত্র কেবলমাত্র পরীক্ষাঘরেই সীমাবদ্ধ। এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এটাই সত্যি নয় এখানে, এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। কারণ নিউটনের মহাকর্ষ সূত্র পরীক্ষাগারে মোটেই সীমাবদ্ধ নয়, এটা ব্যক্তিগতভাবে এটি রিয়েলিটিতে দেখা যায়। এই যে মহাকর্ষ সূত্র, এটা কী হয়, এটা আমাদের রিয়েলিটিতে দেখা যায়। পৃথিবী এবং সূর্যের মধ্যে দেখা যায়, পৃথিবী এবং চন্দ্রের মধ্যে দেখা যায়, চন্দ্র এবং সূর্যের মধ্যে দেখা যায়, নেপচুন এবং পৃথিবীর মধ্যে দেখা যায়। যে কোনো দুটো বস্তুকে তুমি উঠিয়ে নাও, প্রতি দুটো বস্তুর মধ্যেই এটা দেখা যায়। ঠিক আছে, সুতরাং এটা যে কেবলমাত্র পরীক্ষাগারেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। ওকে, সুতরাং এটাই আমাদের ইনকারেক্ট। নেক্সট হচ্ছে বলছে দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের বর্গের সাথে মহাকর্ষ বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ডেফিনেটলি ঠিক আছে, আমরা একটু আগেই জানি, আমি অনেকবার লিখে দেখেছি তোমাদের, এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখানে আরই হচ্ছে তোমাদের কি দূরত্ব, আরই হচ্ছে এখানে কি দূরত্ব। তো এফ ইনভার্সলি প্রপোর্শনাল হবে কার, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে কার সাথে, দূরত্বের যে বর্গ আছে তার সাথে। ইনভার্সলি প্রপোর্শনাল চিহ্ন কোনটা, 1/, আমরা জানি অঙ্কের ক্ষেত্রে আমরা যদি কোনো জিনিসকে 1/, লিখি তার মানে সেটা হয় ব্যস্তানুপাতিক সম্পর্কে হয়। ঠিক আছে, এই যে দূরত্বের বর্গ তার সঙ্গে 1/, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে এফ। ওকে, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এটাও আমাদের কারেক্ট, সেটা তো অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের সি হবে। এবার বিটাকে একটু ক্যালকুলেট করে দেখা যাক যে আদৌ বিটা কারেক্ট কিনা। ঠিক আছে, চলো একটু ক্যালকুলেট করে দেখা যাক কি বলেছে তোমাদের এখানে। ওভারঅল বলেছে যে 1 মিটার দূরে অবস্থিত 2 কেজি ভরের। ঠিক আছে, এমকেএস পদ্ধতিতে আমরা মিটারকে মানতে পারি দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। ঠিক আছে, এমকেএস পদ্ধতি, সুতরাং 1 মিটারটা কারেক্টই আছে, আমাদের ইউনিট চেঞ্জ করার বা কনভার্ট করার দরকার নেই। 1 মিটারটা 1 মিটারকেই রাখতে দাও। এমকেএস পদ্ধতি জানো তো, মিটার, কেজি এবং সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এটাকে বলা হয় আমরা এমকেএস পদ্ধতি বলি। তো ঠিকই আছে। তো 2 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে প্রযুক্ত আকর্ষণ বলের পরিমাণ হচ্ছে এইটা। এটা কি কারেক্ট? চলো দেখা যাক। এটাকে যদি আমরা করে দেখি, এটাকে আমি নিচেই করছি, ঠিক আছে, বিডাকটা আমি তোমাদের নিচেই করে দেখাচ্ছি। তো আমাদের ফর্মুলা কি বলে, জি ইন্টু জি, তো জি হবে। ঠিক আছে, এম ইন্টু এম, একটাকে ছোটো হাত নিচ্ছি একটাকে বড় হাত নিচ্ছি, বাই তোমাদের আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়, একটু আগে অনেকবার দেখিয়েছি। তো জি এর ভ্যালু আমাদের কী হয়, 6.67, এই হচ্ছে আমাদের জি এর ভ্যালু হয় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একটু আগে তোমাদের সব কিছু করে দেখিয়েছি, সোজা কথা। ঠিক আছে, ঠিকুজি কুষ্টি সব বার করে দেখিয়েছি। আচ্ছা, এখানে এম কত বলছে, প্রথমটাও 2 কেজি, পরেরটাও 2 কেজি, অর্থাৎ আইডেন্টিক্যাল মাস আছে। ঠিক আছে, আর দূরত্ব আমাদের বলছে আর স্কোয়ার। এ দেখো দূরত্ব আমাদের কি বলছে, আর স্কোয়ার বলছে। ওকে, এই যে দূরত্ব আর স্কোয়ার, এখানে বলছে 1 মিটার, তো 1 স্কোয়ার বেসিক্যালি। তো 1 স্কোয়ার মানে তো 1ই হয়। তো আমরা বেসিক্যালি কী হচ্ছে এখানে 6.67 সঙ্গে আমাদের 4কে গুণ করতে হবে, ব্যাস এটুকু করলেই বেরিয়ে যাবে। তো বের করে ফেলো, 28, এখানে তোমাদের হচ্ছে 26, 24 আর 2 26। তো এত ইন্টু, আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেইনি, সেটা হচ্ছে 10⁻⁻11। এটা দেইনি ইচ্ছা করি, কারণ হচ্ছে এটা আমাদের থেকেই যাবে, সেই জন্য আমি দেইনি। ঠিক আছে, তো 11। ওকে, তো দেখো আমাদের এটা বার করেছি এখানে, এটা কিন্তু কারেক্ট হচ্ছে 26.68 ইন্টু 10⁻11 নিউটন। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু এখানে যেটা ইউনিট বেরোবে সেটা কিন্তু নিউটনই বেরোবে। নিউটনে কেন বেরোবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ বল বলেছে, এটা কিন্তু আর নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বেরোবে না, এটা আমাদের নিউটনই বেরোবে। তো এটাও কিন্তু কারেক্ট আছে। পরীক্ষার সময় অনেক সময় কী করে, এই ভ্যালুটাকে তো ঠিক রাখে, এইটাকে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার দিয়ে দেয়, এটা করলে কিন্তু কেটে যাবে। মনে রাখবে জি এর যে একক হয় সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বলের একক কিন্তু নিউটনই হয়। ঠিক আছে, বলের একক কী হয়, নিউটনই হয়। ওকে, হলো, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তোমাদের বলছে পৃথিবীর ভূত্বক থেকে উহার ব্যাসার্ধের 1/10 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? এখানে জি এর ভ্যালু নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আগের বার তোমাদের মনে আছে হয়তো প্রশ্নটা তোমাদের পড়ছিল কিন্তু আরআরবি এএলপিতে, ওই ধরনের প্রশ্ন, মানে অনেকটা এই টাইপের প্রশ্ন। এবারে দেখো ওই প্রশ্নের থেকেও এক লেভেল উপরে কিন্তু আরআরবি গ্রুপ ডিতে পড়েছে 15/10/2018 শিফট 3-তে। তো কেউ ভাববে না এএলপির টাইপের প্রশ্ন গ্রুপ ডিতে পড়তে পারে না, এরকম কমেন্ট আমি অনেক শুনেছি আমার ভিডিওর নিচে, যেখানে একটু টাফ প্রশ্ন দেখলেই তোমরা ভাবো স্যার ওটা তো এএলপিতে পড়েছে, ওটা কি গ্রুপ ডিতে পড়বে, এরকম প্রশ্ন তোমাদের মাথায় আসে। তো দেখো ওর থেকেও এক লেভেল উপরের প্রশ্ন এটা, এবং সেটা কিন্তু আরআরবি গ্রুপ ডিতে পড়েছে 15/10/2018-তে পড়েছে শিফট 3-তে। ঠিক আছে, সেই জন্য টাফ কি কঠিন সেটা না বিচার করে যে চ্যাপ্টার আছে সেই অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করে যাও, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, কারণ এখন এত কম্পিটিশান যে যারা প্রশ্ন তৈরি করেন তারাও একটু কঠিন প্রশ্ন দিতে বাধ্য হন, কিছু করার থাকে না। দেখো, আর যেহেতু আরআরবিতে তোমাদের মানে গ্রুপ ডিতে যেহেতু সায়েন্স আছে, সো হাই লেভেল হতেই পারে প্রশ্ন একটা দুটো। কি বলছে যে পৃথিবীর ভূত্বক থেকে উহার ব্যাসার্ধের 1/10 উচ্চতায় তোমাদের বলেছে অভিকর্ষ ত্বরণের মান কত। এই সাপোজ ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে, এই যে এর কেন্দ্রবিন্দু এখান থেকে এই হচ্ছে আমাদের রেডিয়াস আর, তোমাদের বলছি এর থেকেও আরও খানিকটা উঁচুতে উঠতে বলছে, এবং সেটা কতটা, সেটা হচ্ছে আর এর 1/10, ঠিক আছে, আর এর 1/10 উচ্চতায় যেতে বলছে। তার মানে আমাদের করতে বলছে কি, আমরা জানি যখনই আমরা জি মাপি তখন পৃথিবীর কেন্দ্র থেকে মাপি, কেন্দ্র থেকে ভূত্বক অবধি মাপি। তো কেন্দ্র থেকে ভূত্বক অবধি যখন মাপি তখন আমরা আর নেই, কারণ আমরা জানি জি এর যে ভ্যালু দ্বারা সেটা আমাদের কি হয়, GM/r² হয়। এই যে আর, এটা তো পৃথিবীর রেডিয়াস, মানে এখান থেকে এইটুকুর ভ্যালু আমরা নেই। আমাদের বলেছে না, উহার ব্যাসার্ধের 1/10 উচ্চতায়, মানে এই ব্যাসার্ধ তারও 1/10 উচ্চতায়, মানে এই টোটালটা নিতে বলছে কিন্তু। আর সবসময় কেন্দ্র থেকে মাপা হয়, তো এখান থেকে এই অবধি যাবে, এখান থেকে এই অবধি যাবে টোটালটা। টোটাল মানে কি r+r/10, এই টোটাল ডিস্ট্যান্সটা নিয়ে তোমাদের বলছে এই উচ্চতায় এই হাইটে গেলে জি এর মান কত হবে, এই পয়েন্টে জি এর মান কত হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উচ্চতায় তোমাদের যেতে বলছে। এবার তোমরা বলবে স্যার কোথাও তো লেখা নেই কেন্দ্র থেকে, ভূত্বক থেকে যদি এই পর্যন্ত নেই তাহলে কিন্তু হবে না, কারণ নর্মালি আমরা কেন্দ্র থেকেই নেই, কেন্দ্র থেকে এই পর্যন্ত যেতে হবে, এখান থেকে এই পর্যন্ত সূত্রের মধ্যেই ইনক্লুড থাকে। তোমাকে আরও উচ্চতায় যেতে বলছে, r/10 হাইট আরও বাড়াতে বলছে, মানে এখান থেকে টোটাল এই হাইটে গেলে, এই পয়েন্টে গেলে জি এর মান কী হবে সেটা কিন্তু ডিসকাস করতে বলছে। অনেকে r/10 নিয়ে অ্যান্সার ভুল করে ফেলো, ঠিক আছে, সেটা কিন্তু এখানে করবে না। ওকে, তো চলো আমরা ক্যালকুলেট করে ফেলি, তার জন্য একটু এই লেখাগুলোকে একটু মুছে নিই, তোমরাও ট্রাই করো, নিজেদেরকে তো ট্রাই ডেফিনেটলি করতে হবে। তো জি এর যে ফর্মুলা, আমরা একটা জিনিস ধরে নেবো, এইটাকে আমরা 1 ইউনিট ধরে নেবো, এটাকে আমরা কী ধরে নেবো 1 ইউনিট, তোমাদের সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। এটাকে আমরা কী ধরে নেবো 1 ইউনিট ধরে নেবো, ঠিক আছে। তো আগে জি আমাদের কী ছিল, আগে জি আমাদের ছিল G/m/r² ছিল, আর এইটারই ভ্যালু আমরা একটু আগেও দেখেছি 9.8 দাঁড়ায়, আর সেটাকে আমরা কী ধরে নিচ্ছি 1 ইউনিট ধরে নিচ্ছি। এটাকে আমরা কী ধরে নিচ্ছি, এই পুরো ক্যালকুলেশনটাকে আমরা কী ধরে নিচ্ছি 1 ইউনিট ধরে নিচ্ছি। নতুন ক্যালকুলেশানে আমাদের জি এর মান বার করতে হবে। নতুন ক্যালকুলেশনে জি এর মান কী হবে, দেখো GM/r² দেবো না, এখানে আমাদের টোটাল এই থেকে এই পর্যন্ত এটাই হয়ে যাবে আমাদের ডিস্ট্যান্স। তো r+r/10 তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আগে আমরা এখান থেকে এইটুকু নিতাম, ওই জন্য আমরা r² দিতাম, কিন্তু এবারে তো আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিতে হবে। ধরো এটা এক্স আর এটা ওয়াই, তো এক্স ওয়াই পয়েন্ট নিতে হবে, এক্স ওয়াই পয়েন্ট মানে কি r+r/10 এর ভ্যালু, এই দেখো, এবং তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো? তো এটার যদি আমরা ভ্যালু বার করি আমরা কি পাচ্ছি, জিএম তো পাচ্ছি, নিচে আমাদের কি আসছে দেখো, এখানে আসছে তোমাদের 11 আর তার হোল স্কোয়ার বাই তোমাদের 100, ঠিক আছে। এই তোমাদের চলে যাবে, এটাকে ক্যালকুলেট করে দেখে নিও, হোল স্কোয়ার থেকে যখন 10কে তুমি বার করবে তখন 10 হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 100 হয়ে যাবে, ঠিক আছে। এই তোমাদের আসবে, এটা ইকুয়াল টু কী হবে আমাদের, জিএম তো ওপরে যেমন জিএম আছে জিএম থাকবে, এই 100টা দেখো সোজা গিয়ে ওপরে চলে যাবে, তো ইন্টু 100, ঠিক আছে। তো r² আমি একটু আগে লিখছি, ইন্টু আমাদের 1 to 1, এই আমাদের কাছে। এবার যদি এটাকে একটু ভালো করে দেখি আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ব্যাপারটা, এই যে পয়েন্ট, এইটা তো আমাদের সেই আগের জি, দেখো এই যে GM/r² মানে তো সেই আগের জি, এই যে জি, ঠিক আছে, GM/r² মানে তো সেই আগের জি। তো এইটাকে আমরা 9.8 বলতেই পারি, কারণ আগের জি এর মান তো সেই 9.8ই দাঁড়াবে, এই যে জি। তো এর সঙ্গে আমরা যদি 100/1 to 1 করি তাহলে আমরা এখনকার জি পেয়ে যাব, যেটা তুমি যদি ক্যালকুলেট করো তোমার অ্যাপ্রক্সিমেট দাঁড়াবে 8.1 মিটার/সেকেন্ড স্কোয়ার তোমার দাঁড়াবে। দ্যাট মিনস অ্যান্সার উইল বি ডি, উইল বি হিয়ার কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজি,
ঠিক আছে। এবার আমি এখানে 1 ইউনিট কেন ধরেছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের অনুপাতে করাবো, তো অনুপাতে করানোর দরকার নেই এখানে, তো এই জন্য তোমাদের 1 ইউনিট ধরারও কোনো দরকার নেই, তোমরা নর্মাল এইভাবে ক্যালকুলেট করতে পারো। অনুপাতে করলে একটু সুবিধা হতো বোঝাতে, বাট ঠিক আছে এভাবে করলেও হবে। GM/r² যদি তুমি এটাকে যদি জি ধরে নাও, তার সঙ্গে তুমি 100/121 যদি গুণ করে ফেলো, তুমি ইজিলি 8.1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবে। এটা ডিরেক্ট ভ্যালু আসবে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু এইটা আসবে। ঠিক আছে, আর অঙ্কে অ্যাপ্রক্স কটার লেখাও ছিল, এখানে কোনোভাবে বাংলায় মিস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু 15/10/2018 প্রশ্ন, শিফট 3 এর প্রশ্ন। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, 15 দাগ পরের প্রশ্ন। দেখো, মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? ঠিক আছে, তোমরা জানো যে যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র ব্যবহার করা যেতে পারে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? যে কোনো এক জোড়া বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো এক জোড়া বস্তু, সূর্য এবং গ্রহগুলোর মধ্যেও হতে পারে, সূর্য এবং পৃথিবীর মধ্যেও হতে পারে, পৃথিবী এবং চন্দ্রের মধ্যেও হতে পারে, ইনফ্যাক্ট ইউনিভার্সে যে কোনো এক জোড়া বস্তুর মধ্যেই কিন্তু এই সূত্রকে কাজে লাগানো যেতে পারে। ঠিক আছে, যেটা নিউটনের সূত্র বলে আমরা জানি। এবার দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে বলেছিলাম দুটো যে মাস, সেই মাস দুটোকে কী করতে হবে? পয়েন্ট মাস হতে হবে। পয়েন্ট মাস মানে কি? একটা মাস আরেকটা মাস থেকে অনেক দূরে অবস্থান করবে, এবং যখন এক মাসে দাঁড়িয়ে আমরা যখন আরেক মাসকে দেখবো তখন সেটাকে ছোট লাগবে। যেমন তুমি যদি পৃথিবীতে দাঁড়িয়ে সূর্যকে দেখো তখন সেটা কেমন লাগে? একদম ছোট লাগে। আদৌ কি সূর্য অত ছোট না? মানে এদের অ্যাকচুয়াল সাইজ যেমনই হোক না কেন, এরা এত দূরে অবস্থান করবে যে একটাতে দাঁড়িয়ে যদি আমি আরেকটাকে দেখি তাহলে খুব ছোট লাগবে, মানে একদম বিন্দুর মতো লাগবে। এই জন্য এই দুটো মাসকে কী বলতে হয়, কী বলা হয় ফিজিক্সে? পয়েন্ট মাস বলা হয়। ঠিক আছে, বিন্দু ভর বলা হয়। ওকে, তো এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা কিনা মহাকর্ষীয় ধ্রুবকের সূত্রে কাজে লাগে, যেটা তোমাদের আমি প্রথমেই বলেছিলাম। ওকে, এদের অ্যাকচুয়াল যে সাইজ সেটা কিন্তু পয়েন্ট নয়, সেটা কিন্তু বিন্দু সম নয়, বিন্দু থেকে অনেক বড়, ইনফ্যাক্ট ব্যাপক বড়। কিন্তু এদেরকে দাঁড়িয়ে যখন একটায় দাঁড়িয়ে আমি আরেকটাকে দেখছি তখন এত দূরে এরা অবস্থান করছে যে একের রেসপেক্টে অপরটাকে কী লাগছে? বিন্দুর মতো লাগছে। ঠিক আছে, এই জন্য এই দুটো মাসকে কী বলা হয়? পয়েন্ট মাস বলা হয়। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, 16 দাগ পরের প্রশ্ন। মহাকর্ষীয় ধ্রুবকের আবিষ্কার বা মহাকর্ষীয় ধ্রুবকের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? দেখো, সূত্র কিন্তু দিয়েছিলেন নিউটন। ঠিক আছে, সূত্র দিয়েছিলেন কে? নিউটন। একটু আগে তোমাদের বলেওছি এটা। কিন্তু জি এর যে ভ্যালু এবং জি এর যে মান, এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর যে মান আবিষ্কার করেন সেটা কিন্তু করেন হেনরি ক্যাভেন্ডিশ। ঠিক আছে, তো এই দুটো কিন্তু একদম গোলাবে না। হেনরি ক্যাভেন্ডিশ পরবর্তীকালে নিউটনের সূত্রের উপর কাজ করেন, এবং উনি কিন্তু জি এর ভ্যালু বা জি নামক যে বস্তুটা আছে, নিউমেরিক্যাল যে অবজেক্ট আছে, তার যে ভ্যালু সেটা উনি আবিষ্কার করেন। আমরা সবাই জানি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের এর ভ্যালু দাঁড়াবে। ঠিক আছে, এবং এটা অবশ্যই মুখস্থ রাখবে, একটু আগেও দেখলে কাজে লেগেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, 17 দাগ কি বলছে দেখো, নিচের কোনটির ওপর মাধ্যাকর্ষণ বল দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ভর করে? দেখো, কোনো বস্তুকে তুমি ধরো এ পজিশানে ছিল, তাকে তুমি বি পজিশানে নিয়ে গেলে। ঠিক আছে, দেখো সে যখন এ পজিশানে থাকে তখন তার মধ্যে কিন্তু কোনো গতিশক্তি কাজ করে না, কারণ সেখানে কোনো কি হচ্ছে না, দেখতে পাচ্ছ উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তো এই পজিশানে যখন সে আছে তার mgh যদি আমরা বলি, mgh আমাদের কী হচ্ছে? 0 হয়। ঠিক আছে, এই পজিশানে গেলে তার mgh কী হয়? 0 হয়। এবার যখন সে mgh এইখানে নিয়ে যাচ্ছ তখন তার একটা mgh হচ্ছে x হচ্ছে, সাপোজ ধরো। ঠিক আছে, এখানে আমরা স্থিতিশক্তির কাজ করাই। মাধ্যাকর্ষণ বল দ্বারা কৃতকার্য মানে হচ্ছে কোনো বস্তুকে তুমি কতটা উপরে নিয়ে যাচ্ছ বা কতটা তুমি নিচে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় আমাদের mgh কী হয়? 0 হয়। এবং আমরা যখন কোনো বস্তুকে ওপর দিকে নিয়ে যাই তখন সেখানে mgh কী হয়? আমাদের এক্স কিছু একটা তো হবেই, কারণ হাইট বাড়ছে। এম আর জি তো আমাদের ফিক্সড, এম মানে মাস, জি মানে আমাদের অভিকর্ষজ ত্বরণ, সেটা তো ফিক্সড। হাইট আমাদের বেড়ে যাচ্ছে, ফলে একটা কার্য হচ্ছে। তো x-0 করলে আমরা যে ভ্যালুটা পাই, ঠিক আছে, x-0 করলে আমরা যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমাদের এখানে কৃতকার্য বা কার্যের পরিমাণ, ওয়ার্ক ডান। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। তো আমরা জানি যে মাধ্যাকর্ষণ বল কাজ করে আপ ডাউনে, অর্থাৎ লম্ব উচ্চতার উপর নির্ভর করবে। কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ লম্ব উচ্চতার মধ্যে পার্থক্য হবে সেটাই কিন্তু আমাদের মাধ্যাকর্ষণ বল দ্বারা কৃতকার্যের পরিমাণ দাঁড়াবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এইটা আমাদের কিন্তু কারেক্ট অপশন দাঁড়াবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। এখানে দেখো বলেছে, আচ্ছা পরের অপশনগুলো একটু বলে দিই। বলেছে প্রাথমিক এবং শেষ অবস্থান, কিন্তু সেটা লম্ব নাকি আনুভূমিক বলেনি, ওই জন্য এটা কেটে যাচ্ছে। এখানে বলেছে প্রাথমিক এবং শেষ ভরের পার্থক্য, এটাও কিন্তু হবে না। এখানে বলেছে তোমাদের প্রাথমিক এবং শেষ আনুভূমিক অবস্থান, এটাও কিন্তু হবে না। আনুভূমিক অবস্থান মানে হচ্ছে মাটির ওপরে যে অবস্থান হয়, অর্থাৎ বাম এবং ডান দিকে, কিন্তু এটা আপ ডাউনে অবস্থানের ওপর বেস করে হবে।
ঠিক আছে, সো অ্যান্সার আমাদের কী হবে, প্রাথমিক এবং শেষ লম্ব উচ্চতার মধ্যে যে পার্থক্য হয় সেটাই কিন্তু কৃতকার্যের পরিমাণ দাঁড়াবে, কারণ এম আর জি কিন্তু আমাদের ফিক্সড। সো এখানে যা হাইট আর এখানে যা হাইট দুটোর মধ্যে যে পার্থক্য হয় সেটাই অ্যাকচুয়ালি কৃতকার্যের পরিমাণকে নির্ভর করে, তার উপরেই অ্যাকচুয়ালি কৃতকার্যের পরিমাণ নির্ভর করে। ঠিক আছে, সো অ্যান্সার হবে আমাদের এ। ওকে, এটা তোমাদের আমি আগেও যখন ক্লাস করিয়েছি এই জি এর ওপর বেস করে যখন অঙ্ক করিয়েছি সেখানেও আমি তোমাদের করিয়েছি। ঠিক আছে, এবার যারা বুঝতে পারছো না তারা প্রিভিয়াস ক্লাস দেখোনি, ওই ক্লাসগুলো একটু দেখে নাও। ম্যাথের ওপর ত্বরণের ওপর বেস করে আমার যে অঙ্কের ক্লাস আছে সেগুলো একটু দেখে নাও, নিউমেরিক্যালস যে ক্লাস আছে সেগুলো একটু দেখে নাও, সুবিধা হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন একদম ইজি প্রশ্ন, কোনো বস্তুর উপর মাধ্যাকর্ষণ বলের প্রভাবকে কি বলা হয়? আমরা জানি কোনো বস্তু তার ভর আছে এবং তার উপর মাধ্যাকর্ষণ বলের যে প্রভাব, এই যে পুরো ব্যাপারটা এটাকে আমরা কি বলি, ওয়েট বলি। ঠিক আছে, বা আমরা কি বলি, তাকে আমরা ওজন বলি। সো অ্যান্সার আমাদের কী হবে এখানে, ওজন দিলে কারেক্ট অ্যান্সার। ওকে, তাই কত ইজিলি আমরা এখানে অ্যান্সার দিতে পারছি। এগুলো একদম ইজি প্রশ্ন, জাস্ট তোমাদের এই কারণে রেখেছি কারণ এগুলো পরীক্ষায় পড়েছে তাই। আর যে টাফ প্রশ্নগুলো সেগুলো তোমাদের প্রাথমিক লেভেলে কিন্তু করিয়ে দিয়েছি। চলো পরের প্রশ্নে। আচ্ছা 19 দাগ পরের প্রশ্ন। দেখো দুটো বস্তু আছে যারা মহাকাশে অবাধে ভাসমান অবস্থায় আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো কিছুক্ষণ পর নিচের কোনটি সম্ভব? দেখো এখানে অবাধে ভাসমান অবস্থায় আছে, এটার মানে হচ্ছে ওই বস্তু দুটোর ওপর মহাকাশের অন্য কোনো জিনিসের আকর্ষণ বল কাজ করছে না, অর্থাৎ তারা ফ্রিলি ফ্লোটিং হচ্ছে। ঠিক আছে, অবাধে ভাসমান অবস্থায় আছে, তার মানে এখানে একটা বস্তু আছে, সাপোজ ধরো এখানে একটা বস্তু আছে, তো দুটো বস্তু তো একে অপরকে আকর্ষণ করবেই, তাই না? কারণ তাদের মধ্যে অন্য কোনো আকর্ষণ বল কাজ করছে না, তাদের উপরে অন্য কারোর আকর্ষণ বল কাজ করছে না, ওই জন্য অবাধে ভাসমান কথাটা আছে। তো যখন এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে এবং এ যখন একে আকর্ষণ করবে, তখন কিছু সময় পর আস্তে আস্তে আমরা কী দেখবো, এ এবং এ, অর্থাৎ এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি অবজেক্ট ধরি, তাহলে এ আর বি কী হবে, একে অপরের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, এরা একে অপরের কাছাকাছি আসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, দেখতে মনে হতে পারে কোশ্চেন্সটা ভেরি ইজি, কিন্তু যখন এই কোশ্চেন্সটাকে হঠাৎ করে সামনে দেখবে তখন তোমাদের প্রবলেম হতেই পারে। এই অবাধে ভাসমান কথাটাকে ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, চল নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা 20 দাগ পরের প্রশ্ন। দেখো বলছে একজন ব্যক্তির ওজন পৃথিবীর ভূত্বকে 40 নিউটন হলে পৃথিবীর ব্যাসার্ধের 1/3 ব্যাসার্ধ যুক্ত এবং পৃথিবীর ভরের হাফ ব্যাসার্ধ যুক্ত একটি গ্রহে ওই ব্যক্তির ওজন কত হবে? দেখো আমরা জানি যে ওজন মানে ওয়েট, সেইটা সমান আমরা কি জানি যে মাস ইন্টু জি। তো ওই গ্রহটার যদি আমরা জি বার করতে পারি তাহলে আমরা ইজিলি ওই গ্রহে ওই ব্যক্তির ওজন কত হবে সেটা আমরা ইজিলি পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ওয়েট কিন্তু যেমন মাসের সঙ্গে সমানুপাতিক তেমন ওয়েট কিন্তু জি এর সঙ্গেও সমানুপাতিক। মানে জি যে হারে কমবে বা বাড়বে সেই হারে কিন্তু ওয়েটও কমবে বা বাড়বে। ঠিক আছে, কারণ মাস তো কনস্ট্যান্ট, ডব্লিউর সঙ্গে মাস হচ্ছে ওয়েটের সঙ্গে, ওজনের সঙ্গে ভর হচ্ছে সমানুপাতিক, কিন্তু মাস তো কনস্ট্যান্ট। তার মানে জি যেহেতু বাড়বে বা কমবে কিছু একটা তো হবে, নতুন গ্রহে পৃথিবীর অপেক্ষা জি বাড়বে বা কমবে, সুতরাং ওয়েট কিন্তু ওই হারে বাড়বে বা কমবে। তার মানে আমরা যদি শুধু জি বার করি তাতেও আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, সুতরাং চলো এই ফর্ম্যাটে আমরা ফেলে কাজটা করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কত বলেছে, এইটা এবং এইটা। তো আমরা নতুন জি বার করব। আমরা জি বার করার ফর্মুলা আমরা সবাই জানি, আমি বারবার লিখছি কেন, যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। জি ইন্টু এম বাই তোমাদের আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের পৃথিবীতে যে জি অভিকর্ষজ ত্বরণ তার ভ্যালু হয়। ওকে, তো আমরা নতুনটা বার করব। নতুনের ক্ষেত্রে দেখো জি তো জি থাকবে, মানে বড় হাতে জি তো বড় হাতে জি থাকবে। মাস আমাদের কি বলছে, হাফ হয়ে গেছে, তাহলে এম বাই 2। আর আমাদের কি বলছে, রেডিয়াস আমাদের কি বলেছে, 1/3 হয়ে গেছে। ঠিক আছে, তো আর বাই 3 তার হোল স্কোয়ার। ওকে, আমরা কী বার করছি, নতুন জি বার করছি, ওই জন্য জি ড্যাশ দিয়ে দিলাম। দেখো এই জি হচ্ছে পৃথিবীর জি, আর এই জি ড্যাশ হচ্ছে নতুন গ্রহের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি যে জি ইন্টু এম বাই 2, এই যে 2 আছে এটাকে আমরা নিচে নামাতে পারি, একটু আগেই বলেছি, আর স্কোয়ার বাই তোমাদের এখানে কি হচ্ছে 9 হচ্ছে। ঠিক আছে, এবার এই 9টাকে আমি কি করতে পারি, ওপরে তুলে দিতে পারি। তো চলো আমরা উপরে তুলে দিই এই 9টাকে, সিম্পলি এই 9টাকে আমরা উপরে তুলে দিতে পারি। তো এই 9টাকে একটু আগে এরকম ক্যালকুলেশন করে দেখিয়েছি, 9টাকে উপরে তুলে দিই, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে এইটুকু যেটা আসছে এটা তোমাদের পুরনো জি, দিস ইজ ইয়োর ওল্ড জি। তাহলে এখানে আমাদের সেই পৃথিবীর জি বসলো ইন্টু 9/2, অর্থাৎ পৃথিবীর যে জি আছে তার 9-এর 2 গুণ হবে নতুন গ্রহের জি। তো ওয়েটও আমাদের সেমভাবে কিন্তু বাড়বে বা কমবে, ওয়েট আমাদের কী হবে, সেমভাবে আমাদের বাড়বে বা কমবে। তো ওয়েট কী হবে, দেখো ওয়েট আমাদের কত আছে,
40 নিউটন। ঠিক আছে, তো 40 নিউটনের সঙ্গে আমরা সিম্পলি কী করবো, 9/2 আমরা গুণ করে দেবো, তাতে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই যে 40 নিউটন আছে, 40 নিউটনের সঙ্গে আমরা কী করবো, 9/2 গুণ করে দেবো। এটা কাটলো, তো 20, তার মানে 180। তো অ্যান্সার আমাদের কী হবে, 180 নিউটন হবে। সাপোজ এখানে কোথাও অ্যান্সারে একটু মিস্টেক আছে, 180 নিউটন তোমরা এটা করে নাও। এটাই সম্ভবত 180 নিউটন হবে, ভুল করে 100 নিউটন হয়ে গেছে। তো বলতে পারো ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, যে আগে যা আমাদের ওয়েট ছিল সেটার সঙ্গে আমরা 9 দিয়ে গুণ করে দিলে ইজিলি আমরা পেয়ে যাবো। ওকে, কত হবে, 180 নিউটন। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। আচ্ছা 21 দাগ, এইখানে তোমাদের আমি একটা সূত্র ডিরাইভ করে দেখাবো। ঠিক আছে, তারপর আমি অঙ্কটাকে করব। দেখো আমরা নর্মালি জানি যে জি, এই জি এর যে মান হয় সেটা আমরা জানি যে GM/RS² হয়। ঠিক আছে, এখান থেকে আমরা যদি GM এর ভ্যালু বার করি তাহলে আমরা GM সমান কী পাচ্ছি, আমরা GM সমান পাচ্ছি GR²। ঠিক আছে, এই যে GM সমান আমরা GR² বার করলাম, এটা আমাদের এই অঙ্কটায় কাজে লাগবে। ঠিক আছে, তবে ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি। কেন? কারণ আমাদের সূত্রটাকে বার করে দেখাবো। ঠিক আছে, সূত্রটা বার করে দেখাবো, ফলে তোমরা সূত্রটা ইউজ করলেই হয়ে যাবে, কিন্তু সূত্রটা বার করার জন্য আমাদের এই ফরম্যাটটা দরকার। তো আমরা ফোর্স সমান একটু আগে আমরা জানি যে ফোর্স সমান আমরা কি জানি, আমরা জানি যে GM/RS², এটা আমরা সবাই জানি। এবার দেখো ফোর্স সমান কি, ফোর্স সমান কি, ফোর্স সমান আমরা জানি যে মাস ইন্টু অ্যাক্সলারেশন। ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সলারেশন। এবার দেখো এই যে মাস ইন্টু অ্যাক্সলারেশন জি, এটাকে আমরা জি ড্যাশ নেব। কেন জি ড্যাশ নেব? কারণ আমরা জানি পৃথিবীর যে ভূত্বক, পৃথিবীর যে ত্বক, ঠিক আছে, সারফেস অফ দ্য আর্থ, তাতে আমরা জি নেই। কিন্তু এখানে দেখো বলছে ভূত্বক থেকে কত উচ্চতায়, মানে তোমাকে উপর দিকে উঠে যেতে হচ্ছে, সেখানে জি এর মান তো সমান হবে না। ভালো করে বুঝবে, এই হচ্ছে পৃথিবী, তার উপরে যে জি আছে তার মান আমরা নেই যে 10 মিটার/সেকেন্ড অথবা 9.8 মিটার/সেকেন্ড নেই। কিন্তু এখান থেকে যখন তুমি একটু উপর দিকে যাচ্ছ তখন জি এর মান কমে যাবে। ঠিক আছে, এইটাও বলেছে দেখো আসল মানের 25% মানে জি এর মান কমে যাচ্ছে। তো এখানে যে জি এর মান দাঁড়াবে সেটাকে আমরা জি ড্যাশ নিচ্ছি। সারফেসে জি, কিন্তু ওপর দিকে উঠে গেলে জি ড্যাশ। এবার তুমি এটাকে এক্স, এটাকে ওয়াই ধরতে পারো, কিছু যায় আসে না, কিন্তু ফিজিক্স নর্মালি ড্যাশ বা ইত্যাদি দিয়ে দেখানো হয়। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ফার্দার, কারণ ফোর্স সমান আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সলারেশন। আর এখানে একটা স্পেসিফিক অ্যাক্সলারেশনের কথা আমরা বলছি, যেটাকে আমরা বলি অ্যাক্সলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। শুধু ত্বরণ নয়, একটা নির্দিষ্ট বা একটা এক্সট্রিম লেভেলের ত্বরণ, যেটাকে আমরা কি বলছি, অভিকর্ষজ ত্বরণ। তো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাকে আমরা ফোর্স বলি। ওকে, এটা সমান আমরা কী পাচ্ছি, দেখো এটা সমান আমরা পাচ্ছি GM/M তার RS², এই আমরা পাচ্ছি। ক্লিয়ার হলো কি হলো না বল? এবার দেখো এই যে আর, এই আর তো আর নেই, কারণ আর তো পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত আমাদের আর। এখানে তো বলছে এইটুকু থামতে বলছে না, বলছে একটা উচ্চতায় নিয়ে যেতে। এই উচ্চতাটা কত, এইচ। তার মানে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি তোমাদের চাইছে। তার মানে এর ভ্যালু, এই যে নিচে আমরা R² লিখছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের, এই ক্ষেত্রে ঠিক হচ্ছে না। এখানে কী লেখা উচিত, R+H তার হোল স্কোয়ার। কারণ এখান থেকে এই বিন্দু, এই টোটালটার মান এখানে নিতে বলছে, কারণ জি তো আমরা এই পয়েন্টে নিচ্ছি। এখান থেকে এইটুকু যদি নিতাম তখন জি এর মান আমরা অলরেডি ক্যালকুলেট করে জানি 10 মিটার/সেকেন্ড²। কিন্তু যদি এই বিন্দু থেকে আমরা এই বিন্দু নেই তখন তো এটা R+H এই ডিস্ট্যান্সে চলে যাচ্ছে। আর আমরা জানি এখানে সব কিছু আমরা পৃথিবীর কেন্দ্র থেকে ধরি, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এই অবধি যাচ্ছে, মানে R+H হবে। তো আমরা এতক্ষণ ধরে যেটা লিখছি এটা আমাদের ঠিকঠাক হচ্ছে না, আমরা এটাকে একটু ঠিক করে লিখি। এটা আমরা বেসিক্যালি কী লিখবো, এটাকে আমরা বেসিক্যালি লিখবো R+H তার হোল স্কোয়ার। ঠিক আছে, R+H তার হোল স্কোয়ার। বলো এটা বুঝতে পারছো কি পারছো না বলো? যেগুলো বলছি তার প্রত্যেকটা এক্সপ্লানেশন কিন্তু এখানে তোমাদের আমি দিচ্ছি। ঠিক আছে, যা যা বলছি প্রত্যেকটা এক্সপ্লানেশন কিন্তু আমি এখানে তোমাদের দিচ্ছি। এবার দেখো আমি কি লিখতে পারি, আমি দেখো এই এম আর এই এম কেটে দিলাম। তো পরের লাইনে আমরা কি লিখবো, জি ড্যাশ। দেখো এই জিএমটাকে কি লেখা যায়, একটু আগে বললাম GR² লেখা যায়, তো লেখো GR²। আর নিচে আমাদের কি লেখা যায়, R+H তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ এই যে এই পয়েন্টে, এই যে জি ড্যাশ, এই যে ডি ড্যাশ, অর্থাৎ এই পয়েন্টে সাপোজ ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে, তো এই বি পয়েন্টে গিয়ে জি ড্যাশের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের দাঁড়াবে এইটা। ঠিক আছে, এবার এইটা হচ্ছে তোমাদের সূত্র, এই সূত্রটাকে তোমাদের মনে রাখতে হবে। কীভাবে ডিরাইভ হয়, এইভাবে ডিরাইভ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এই সূত্রটাকে মনে রাখবে, সূত্রটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই সমস্ত অঙ্ক যদি দেয় পরীক্ষার সময়, এটা এনসিইআরটিতে অলরেডি আছে, এই সমস্ত অঙ্ক যদি দেয় তাহলে তোমরা কিন্তু
ফেল করে যাবে যদি তোমরা অলরেডি না এটা পুট করো। ফেল মানে এখানে ব্যর্থ হওয়া, তোমরা ব্যর্থ হয়ে যাবে এই অঙ্কটা সলভ করতে যদি তোমরা অলরেডি এই ফর্মুলাটা না পুট করো, ঠিক আছে? প্রবলেম হয়ে যাবে কিন্তু, এটা 1 নম্বর কথা। তো এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। ওকে, তো চলো এবার আমি তোমাদের ডিরেক্ট অঙ্কটা করে দেখাই যে এই ফর্মুলাটা কীভাবে এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। চলো। ওকে, তো ফর্মুলা আমাদের কী ছিল? জি ড্যাশ মানে নতুন জি যেটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে? জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই আমাদের নতুন ফর্মুলা ছিল। এবার দেখো এখানে এই যে জি ড্যাশের মান সেটা বলছে যে অ্যাকচুয়াল জি ছিল তার 25%। তো অ্যাকচুয়াল জি এর 25% মানে কি? জি/4, কারণ 25% মানে হচ্ছে 1/4, আমরা জানি 25% মানে কি? 1/4, ঠিক আছে? তো জি ছিল জি, অ্যাকচুয়াল জি ছিল এই জি, তার 1/4, এই জি এর মানে এইটা হবে। ইকুয়াল টু আমাদের কি বলছে? জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে এই জি কেটে বেরিয়ে গেল। ওকে, আর এটা যদি ওপরে চলে যায় তাহলে দেখো আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী চলে আসছে? 4r² চলে আসছে। ওকে, সরি, 4r² চলে আসছে। এবার দেখো এই 4টাকে আমরা কি লিখতে পারি? 8 লাইন যদি করে দিই তোমাদের, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 2r তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এরকম করে। দেখো এই স্কোয়ার আমাদের অটোমেটিক্যালি কেটে বেরিয়ে যাচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি আর প্লাস এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2r, ঠিক আছে? এখান থেকে একটু যদি ফার্দার সলভ করি আমরা দেখতে পাচ্ছি যে এইচের যে ভ্যালু আসছে সেটা আসছে আর, অর্থাৎ এইচের ভ্যালু আর এর সমান আসবে। আর মানে কি বলো? আর মানে কি? আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সরি পৃথিবীর সারফেস হচ্ছে এই, সরি এটা হচ্ছে পৃথিবীর সারফেস, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো কেন্দ্র থেকে এইটা হচ্ছে আর, আর হাইট আমাদের যেতে বলেছিল, এখানে হাইট ইকুয়াল টু আমাদের আর এসছে, ঠিক আছে? তো টোটাল দেখতে পাচ্ছ কত হাইট ওপরে আমাদের যেতে হবে, এখানে সেটাই বলেছে যে তাহলে ভূত্বক থেকে কত উচ্চতায়, তারপরে এই হাইটটাই বার করতে বলছে, সেটা তো আর এরই সমান হবে। আর আর মানে এখানে কত দেওয়া আছে? 6400 কিমি। অ্যান্সার আমাদের কী হবে? সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এইটুকু আমাদের 6400 কিমি, এখান থেকে এইটুকু আমাদের 6400 কিমিই হবে। অর্থাৎ ভূত্বক থেকে আমরা কত উচ্চতায় উঠবো? 6400 কিমি উচ্চতায় উঠবো, তবেই আমরা জি এর মান আমাদের কী হয়ে যাবে? 1/4 হয়ে যাবে, বা অ্যাকচুয়াল জি এর মানে 25% হয়ে যাবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিট। হলো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলো। চলো নেক্সট এই টাইপের 8 অঙ্ক করবো। পরের প্রশ্ন অনেকটা একই টাইপের প্রশ্ন কিন্তু বেশ আলাদা। বলেছে যদি একজন ব্যক্তির ওজন 100 নিউটন হয় তাহলে r/3 গভীরতায় ওই ব্যক্তির ওজন কত হবে? দেখো এই হচ্ছে পৃথিবীর সারফেস, ঠিক আছে? এই হচ্ছে পৃথিবীর সারফেস। এবার তোমাদের উপরে যেতে বলছে না, তোমাদের কি বলছে? নিচে নামতে বলছে, এবং যে তোমাদের রেডিয়াস আছে তার 1/3 গভীরতায়, মানে এই পয়েন্টে সাপোজ ধরো তোমাদের কি বলছে? তোমাদের বলছে ওই ব্যক্তির ওজন কত হবে, ওয়েট কত হবে। সারফেসে ওয়েট হচ্ছে তোমাদের 100 নিউটন, ঠিক আছে? তো এই পয়েন্টে ওই ব্যক্তির ওয়েট কত হবে এটাই তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। আগেবার আমি তোমার সূত্র ডিরাইভ করে দেখিয়েছিলাম, এই সূত্র ডিরাইভ করার ব্যাপারটা একটু আলাদা হয়। তো এটা আমি তোমাদের সূত্র ডিরাইভ করে দেখাচ্ছি না, সূত্রটা কি সেটা তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এই যে গভীরতায়, ডেপথে, ঠিক আছে? ডেপথ, ডি ফর ডেপথ, ডেপথ, গভীরতায় তোমাদের যে জি হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি জি ড্যাশ। আর এই জি ড্যাশ বের করার যে ফর্মুলা হয় এখানে এই ক্ষেত্রে মনে রাখবে, গভীরতায় গেলে ফর্মুলা আলাদা হয়, উচ্চতায় গেলে ফর্মুলা আলাদা হয়, ঠিক আছে? কারণ দুটো ক্ষেত্রে সেমভাবে জি পরিবর্তিত হয় না, ঠিক আছে? জি ডেফিনেটলি নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে, কিন্তু কী হারে কমবে নিচে গেলে সেটা সেম হারে হয় না যে হারে উপরে গেলে হয়, ঠিক আছে? সো এই যে ডেপথে, ইনডেপথে আমাদের কী হয়? সেটা হয় নর্মাল যে জি আছে তার 1 - h/r, এই রেটে তোমাদের কি হয়? কমতে থাকে। কি বললাম? 1 - h/r, এই রেটে তোমাদের কি হয়? কমতে থাকে। এখানে এইচের যে ভ্যালু সেটা হচ্ছে r/3, এখানে এইচের যে ভ্যালু সেটাই কি তোমাদের r/3। এই এইচ মানে হচ্ছে ডেপথ, অনেকে এটাকে ডি লেখে, তবে নর্মালি ফিজিক্স এটাকে এইচই লেখা হয়। এই এইচ হচ্ছে নিচের এইচ, মানে কত মানে গভীরতায়, নিচে গভীরতা কত গভীরতায়, ঠিক আছে? এখানে এইচ হচ্ছে r/3, কারণ r/3 গভীরতায় যেতে বলছে তোমাদের। ওকে, তো এই ফর্ম্যাটে যদি আমরা ক্যালকুলেট করি আমরা জি পাবো, জি থেকে আমরা ওজন বার করতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জি ড্যাশের যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের নর্মাল, আমরা 10 ধরে ক্যালকুলেট করি, জি এর ভ্যালু 10 ধরে ক্যালকুলেট করি, তো আমি এখানে 10 ধরেই ক্যালকুলেট করছি। অ্যাকচুয়াল প্রশ্নে 10 বলাও ছিল, ঠিক আছে? তো 1 মাইনাস, ওপরে তোমাদের রয়েছে r/3 আর নিচে তোমাদের রয়েছে r,
ঠিক আছে, এই তোমাদের ক্যালকুলেশন হচ্ছে। এখান থেকে আমরা জি ড্যাশের যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা কী পাচ্ছি দেখো, 10 ইন্টু, দেখো এই আর আমাদের কেটে বেরিয়ে যাবে, তার মানে আমাদের এখানে কী থাকবে 1 মাইনাস 1/3, তার মানে 2/3। ঠিক আছে, এখানে আমাদের এইটা চলে গেলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি জি ড্যাশের যে ভ্যালু দাঁড়াবে সেটা অ্যাকচুয়াল যে জি তার 2/3 হবে, তার 2/3 হবে। দেখো এখানে 10 লেখার দরকারও ছিল না, আমরা যদি বেসিক্যালি এই 10টাকে জি ধরে নিই তাতেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ জি মানেই আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই আমাকে জি ধরে নিচ্ছি, অর্থাৎ অ্যাকচুয়াল যে জি তার 2/3। ঠিক আছে, 2/3 হবে 2/3। তার মানে ওজনও আমাদের কী হয়ে যাবে, এখানে অ্যাকচুয়াল ওজন কী হবে, অ্যাকচুয়াল ওজন আমাদের হবে যেটা ছিল 100 নিউটন। নতুন যে ওজন ওয়েট নিউ, নতুন ওজন আমাদের কী হবে 100 নিউটন ইন্টু 2/3, অর্থাৎ 200/3। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এই হচ্ছে আমাদের হবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ওজনের সঙ্গে যে নতুন জি বেরোবে সেটা গুণ করলেই তোমরা নতুন ওজন পেয়ে যাবে, কারণ ওজনের সঙ্গে যে জি বা অভিকর্ষজ ত্বরণ সেটা সম্পর্ক সমানুপাতিক হয়। জি যে হারে বাড়বে বা কমবে ওজনও সে হারে বাড়বে বা কমবে। ঠিক আছে, সুতরাং আগে ছিল 100, অ্যাকচুয়াল ছিল 100 নিউটন, তার সঙ্গে 2/3 গুণ করে দিলে আমরা 200/3 নিউটন পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল দাঁড়াবে, অর্থাৎ ওই ব্যক্তির ওজন কত দাঁড়াবে, এত নিউটন আমাদের দাঁড়াবে। ক্লিয়ার হলো? তো আজকে তোমাদের এই 22টা কোশ্চেন্স আমি করালাম। কোশ্চেন্সগুলো একটু টাফ আছে, একটু ভেবেচিন্তে করো, একটু বুঝে করো, তা নাহলে কিন্তু প্রবলেম হবে। কিছু কোশ্চেন্স একদম হালুয়া কোশ্চেন্স আছে, আর কিছু কোশ্চেন্স লেভেলের প্রশ্ন আছে। ঠিক আছে, এনসিইআরটি প্রশ্ন বলতে খুব ভালো প্রশ্ন। ওকে, আর এরপরে অর্থাৎ 23 দাগ থেকে তোমাদের আমি নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, আরও কিছু প্রশ্ন আছে, আরও কিছু কনসেপ্ট আছে, জি এর মান এখানে শেষ নয়, এসকেপ ভেলোসিটি আছে, সেগুলো তোমাদের করাবো আস্তে আস্তে। ঠিক আছে, তো নেক্সট আরেকটা পার্ট আসবে, সেই পার্টে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।